লিপিকলা টাইপ ফাউন্ড্রি আয়োজিত টাইপ টক, এটি লিপিকলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে। তবে যে কোনো একটা উদ্যোগেরই পেছনে বড় একটা জার্নি থাকে, একটা বড় গল্প থাকে। লিপিকলারও এরকম একটি বড় জার্নি আছে। যখন করোনা ভাইরাস চলছিল, আমরা সকলে ঘরবন্দি এবং অনিশ্চয়তার মধ্যে সময় পার করছিলাম। সেরকম সময় সেই সময় লিপিকলার যিনি ফাউন্ডার কাজী জুবাইর মাহমুদ, তিনি বাংলা টাইপ ফেস, ফন্ট নির্মাণ, টাইপোগ্রাফি এগুলো নিয়ে সিরিয়াসলি ভাবছিলেন। এবং তারপর থেকে লিপিকলার প্রায় 100টি ফন্ট নির্মাণ করা হয়েছে। তো এইভাবে এটার লিপিকলার জার্নিটা আগাচ্ছিল। তারপর যখন 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান চলমান ছিল, জুলাই গণঅভ্যুত্থান একদম তুঙ্গে জুলাই মাসের শেষ দিকে, তখন লিপিকলার পক্ষ থেকে একটি ফন্ট প্রকাশ করা হয় যেটির নাম ছিল দ্রোহ। সেই দ্রোহ ফন্টটি প্রকাশ করার পরে সেটা খুব ভালো সাড়া পাওয়া যায় এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সেটিকে বিদ্রোহের সিম্বল হিসেবে দেয়ালে, ফেস্টুনে, ব্যানারে বিভিন্ন জায়গায় ব্যবহার করে এবং তারা এটিকে তাদের বিদ্রোহের যে ভাষা, সেই জায়গায় এই ফন্টটিকে দেখতে পেয়েছে। মূলত এটা লিপিকলার জন্য একটা বড় মাইল ফলক যে লিপিকলার প্রথম প্রকাশিত ফন্ট দ্রোহ, এটি জনমানুষের আকাঙ্ক্ষা, তখনকার বিপ্লব, বিদ্রোহ, সেই সময়টিকে ধারণ করতে পেরেছিল। তারপর আরও 1 বছর কেটে গেছে। 12 মাসে লিপিকলা টাইপ ফাউন্ড্রি আরও 12টি ফন্ট নির্মাণ করেছে। সেই 12টি ফন্ট গত 12 তারিখে প্রকাশিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এটা লিপিকলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন। এবং আজকের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে লিপিকলার, শুধু লিপিকলা না, বাংলা ভাষার টাইপফেস, ফন্ট এবং টাইপোগ্রাফির যে শৈল্পিক ও নান্দনিক যাত্রা, সেটা যেন অব্যাহত থাকে এবং আমরা যেন এই কার্যক্রমকে বিশ্বব্যাপী বাংলা ফন্ট, বাংলা টাইপফেস এর যে শৈল্পিক উপস্থাপন, এটা যেন আমরা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারি, সেই উদ্দেশ্যেই আজকের এই আয়োজন লিপিকলা টাইপ টক। এখন আমরা আমাদের অতিথিদের মধ্যে এখানে উপস্থিত আছেন নিউ এজের ডেপুটি এডিটর আবুজার মোহাম্মদ আক্কাস, শিল্পী ও টাইপফেস ডিজাইনার আনিসুজ্জামান সোহেল, ইবিএল আইসিটি প্রকল্প এর পরামর্শক জনাব মামুনুর রশিদ, শিল্পী ও গবেষক সিলভিয়া নাজনীন। আমাদের আরও 2জন অতিথি আছেন, তারা ব্যস্ততার মধ্যে এবং এখনও পথে আছেন, ওনারা এখনও এসে পৌঁছাতে পারেননি। কিছুক্ষণের মধ্যে আমরা আশা করছি তারা আমাদের সাথে যুক্ত হবেন এসে। আমরা আলোচনা পর্বে চলে যাই। আলোচনা পর্বটি সঞ্চালনা করার জন্য এবং আলোচনা উত্থাপন করার জন্য আমি মাইক দিচ্ছি সিলভিয়া নাজনীনের কাছে। সবাইকে স্বাগত। আসলে আমি এখানে আলোচক হিসেবে না, মূলত আমি এই যে আমাদের যে ডিসকাশনটা হবে, সেই ডিসকাশনটাকে আসলে তৈরি করার চেষ্টা করব। আমরা লিপিকলার সাথে আসলে আমার যুক্ততা কথা যদি বলি, তাহলে আসলে কাজী ভাই বা তানভীর ভাই, তারা আসলে আমরা বন্ধু, একসঙ্গে অনেক আড্ডা দিয়েছি, অনেক আলাপ করেছি। তো সেই সব জায়গা থেকে আসলে আমার মনে হয়েছে যে ওনারা যখন ফন্ট নিয়ে এত সিরিয়াসলি একটা কাজ করছেন, অনেক দিন থেকে করছেন, তো সেই বিষয়টাকে সঙ্গে থাকতে চাই আমি আসলে। কারণ যে সেটা হতে পারে যে আমি চারুকলায় আছি, তো সেই সব জায়গা থেকেও, এবং আমার সবসময় আগ্রহের জায়গাও ফন্টের সঙ্গে, ফন্ট যেহেতু আমরা সারাক্ষণ যখন আমরা আসলে চারপাশে বের হই, রাস্তাঘাটে বের হই, চারপাশে আসলে আমরা দেখতে পাই যে ফন্ট নানানভাবে উপস্থিত আমাদের সঙ্গে। তো সেইগুলাই আসলে কতখানি নান্দনিকতা আছে, এই জিনিসটা সবসময় আমাদের মধ্যে এক ধরনের প্রশ্ন তৈরি করে যে এটা হয়তো বা শিল্পীর জায়গা থেকেই বলছি।
তো আজকে আমরা আসলে চেষ্টা করছি যে এই ফন্টের সমস্যাগুলো নিয়ে যেমন কথা বলতে, এর বাইরে হচ্ছে এটার নান্দনিকতা বা এখানে আসলে আমাদের কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, এই সব জিনিসগুলো নিয়ে আমরা সব প্যানেলিস্টদের সঙ্গে আলাপ করব। তো প্রথমে আমি বলছি যে কাজী ভাইকে যে লিপিকলা সম্পর্কে একটু বলতে। আসসালামু আলাইকুম, শুভ বিকাল। উপস্থিত দর্শক শ্রোতা এবং সম্মানিত অতিথিবৃন্দ, লিপিকলা টাইপ ফাউন্ডের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সবার আগে বলে নিই, আমার আসলে এরকম আনুষ্ঠানিক পরিবেশে কথা বলার, মাইক্রোফোন নিয়ে কথা বলার অভ্যাস এবং অভিজ্ঞতা কোনোটাই নাই। ফলে আমার কথায় অসংলগ্নতা এবং অসামঞ্জস্যতা আপনারা সহজভাবে নেবেন আশা করি। লিপিকলার যাত্রা শুরু হয় গত বছর জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলিতে। বাংলা অক্ষর শিল্পের একজন কারিগর বা বাংলা টাইপফেস ডিজাইনার হিসাবে আমি গভীরভাবে উপলব্ধি করলাম হরফের মাধ্যমেও প্রতিবাদ সম্ভব। জুলাইয়ের সেই দিনগুলিতে স্লোগানে স্লোগানে, পোস্টারে, ব্যানারে, প্লে কার্ড, দেয়ালে দেয়ালে প্রতিবাদের ভাষা ছড়িয়ে পড়ছিল। আর অন্যদিকে আমার কানে কাজী নজরুল ইসলামের একটা কবিতার লাইন বাজছিল অনবরতা, আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি চিনেছি আমারে, আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাত। জুলাই আন্দোলন এবং কাজী নজরুলের বিদ্রোহী কবিতার পংক্তি থেকে অনুপ্রাণিত হয়ে আমি একটি টাইপফেস ডিজাইন করি। প্রথমে মার্কার পেনে সেটা ডিজাইন হয়, পরবর্তীতে সেটি ডিজিটাল প্রক্রিয়ায় ফন্ট আকারে নির্মাণ করি। সেই ফন্ট এর নাম রাখা হয় দ্রোহ। দ্রোহ ফন্ট আগস্টের ৩ তারিখ যখন আন্দোলনের চূড়ান্ত অবস্থা, সেই সময় এটি প্রকাশ হয় এবং প্রকাশ হওয়ার সাথে সাথেই সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় ছড়িয়ে পড়ে। দ্রোহ ফন্টটি প্রকাশের পর আমরা খেয়াল করলাম একটা ফন্ট, একটা টাইপফেস শুধু নান্দনিকতা নয়, এটি সময়ের প্রতিবাদের ভাষা হয়েও উঠতে পারে। লিপিকলার উদ্দেশ্য খুব স্পষ্ট শুরু থেকেই। আমরা চাই বাংলা টাইপফেসের সমৃদ্ধি এবং বাংলা ফন্টের ঘাটতি পূরণ করতে। আজকাল বাংলা ফন্ট হচ্ছে প্রচুর, অনেক আমরা দেখি, এটি আনন্দের বটে। দুঃখজনক হলেও সত্য, তার বেশিরভাগ ফন্টে আমরা খেয়াল করি যে বাংলা হরফের মৌলিক চরিত্র, মৌলিক গঠন বা শেপ অস্বাভাবিকভাবে বিকৃত হচ্ছে। স্পেসিং, কার্নিং, ফিনিশিং, আরও টেকনিক্যাল অনেকগুলি বিষয় আছে, সেগুলির দুর্বলতা আমরা লক্ষ্য করি, যার ফলে বাংলা হরফের মৌলিক গঠন যে চরিত্র, তার একটি বিকৃত রূপ আমাদের চোখ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়ছে, যেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পৃথিবীর নানান দেশে নানান ভাষায় টাইপফেসের চর্চা হয়, পড়াশোনা হয়, আলোচনা হয়। বাংলাদেশ যে দেশের প্রধান পরিচয় তার ভাষা, যে দেশ যুদ্ধ করে ভাষার জন্য, সেই ভাষার বর্ণরূপ কতটা সমৃদ্ধ। আমরা সেই তাড়না থেকেই লিপিকলার যাত্রাটা শুরু করি এবং 1 বছর হলো আজ। এই 1 বছর উপলক্ষে লিপিকলা টাইপ ফাউন্ডি থেকে আমরা 12টি টাইপফেসকে নিয়ে 12টি ফন্ট তৈরি করি। এই 12টি ফন্টের নামকরণ করা হয়েছে বাংলা 12 মাসের নামে।
বৈশাখ থেকে চৈত্র 12 মাসের নামে নামকরণ করা হয়েছে। আশা করছি এই 12টি ফন্ট আপনারা দেখবেন, আমরা এখানে দেখাবো আজকে। আশা করি এই 12টি ফন্ট আপনাদের ভালো লাগবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের অতিথিদের কাছ থেকে আজকে কথা শোনার জন্যই আমরা এই আয়োজন করছি। আপনারাও তাদের কথা শুনবেন, লিপিকলার সঙ্গে থাকবেন, এই ধরনের আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন সব সময়। ধন্যবাদ সবাইকে। তো আমরা শুরুতে একটা ভিডিও দিয়ে শুরু করছি, যে আমরা একটা ভিডিও দেখব। মিছিলের গর্জনে কেঁপে উঠছে সব। মিছিলের গর্জনে কেঁপে উঠছে সব, সব দিক থেকে উঠছে একই স্বর। দফা 1, দাবি 1, স্বৈর শাসকের পদত্যাগ। ঢাকার প্রতিটি মোড়, প্রতিটি গলি ভয়হীন মানুষের ঢল। মুঠিবদ্ধ হাতে জ্বলছে প্রতিবাদের আগুন। সেই উত্তাল সময়ে আমরা অনুভব করলাম অক্ষর হতে পারে প্রতিবাদের অস্ত্র। সত্য আমি তাকিয়া তাকিয়া বকিয়া সর্ব বাধাতে বর্ত আমি উন্মাদ, আমি চিনেছি আমারে আজকে আমারে 31 জুলাই আমরা সিদ্ধান্ত নিলাম রাজপথে এই দাবিকে অক্ষরে অক্ষরে পৌঁছে দিতে হবে। উত্তপ্ত সময়ের উপর দাঁড়িয়ে তৈরি হয় বিপ্লবী টাইপফেস, যার অক্ষরে ধ্বনিত হয় বিপ্লবের ভাষা, দেয়াল লিখনে বিপ্লবী সাক্ষ্য। দ্রব্য শুধু একটি ফন্ট নয়, এটি আন্দোলনের কণ্ঠস্বর। ব্যানারের শিরোনাম, পোস্টারের চিৎকার, দেয়ালের গায়ে লেখা শপথ। অভ্যুত্থানের প্রতিটি মুহূর্তে রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া দ্রব্য ছড়িয়ে পড়েছে স্লোগানে স্লোগানে। আমাদের বিশ্বাস, বাংলা অক্ষর শিল্প শুধু নান্দনিকতা নয়, এটি পারে সময়ের ভাষা হতে, পারে বিপ্লবের প্রতীক হতে। দ্রব্য জয় করল সবার মন, তারই অনুপ্রেরণায় আমাদের যাত্রা। 12টি নতুন টাইপফেস, 12টি বাংলা ফন্ট, বাংলা 12 মাসের নামে। আর জানি, সংখ্যা নয়, প্রয়োজন গুণমানের। এখনো রুচিশীল পরিশীলিত বাংলা ফন্টের অভাব স্পষ্ট। শুদ্ধতা, নান্দনিকতা আর মৌলিক চরিত্র বজায় রেখে বাংলা হরফকে বিশ্বমানের পরিচয় তোলা। বাংলা আমাদের ভাষা, আমাদের গর্ব। আমাদের চোখ অভ্যস্ত হয়ে পড়ছে অপরিণত অক্ষরের সাথে, কিন্তু সম্ভাবনা অসীম। প্রযুক্তি দিয়েছে নতুন মঞ্চ, নতুন প্রজন্ম দিয়েছে নতুন দৃষ্টি। এক সময় রিসার্চ, ডিজাইন, হরফের ব্যাকরণ রক্ষা। বাংলা হরফকে নিয়ে যেতে হবে বিশ্বমঞ্চে, কারণ একটি সঠিক টাইপফেস, একটি ফন্ট শুধু লেখা নয়, এটি ভাষার পরিচয়, দ্য আইডেন্টিটি অফ বাংলাদেশ। তো আমরা আরও দুটো ভিডিও পরে দেখব। তো এখন আমরা আসলে যেটা দেখলাম যে মানে এই যে নান্দনিকতার আলাপটা আসলো, এই যে একটা অক্ষর তৈরি হওয়ার
আসলে কিভাবে তৈরি করা হয়, কিভাবে সেগুলো কাজ করবে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমরা এখন শুরু করব আসলে শিল্পী এবং টাইপফেস ডিজাইনার আনিসুজ্জামান সোহেল ভাইয়ের সাথে। মাইক্রোফোন হ্যালো, ঠিক আছে। আচ্ছা, শুভ সন্ধ্যা সবাইকে। সিলভিয়া যখন আমাকে প্রথম ফোন করেছিল, প্রোগ্রামটা 19 তারিখে হওয়ার কথা ছিল, আমি চট করে রাজি হলাম। তারপরে প্রোগ্রামের ভেন্যুটা টাইমটা চলে আসলো, আমি বললাম আমি পারবো না। আমি বললাম পারলেও আমি হয়তো 6টা পর্যন্ত ম্যাক্সিমাম থাকতে পারবো, এই জন্য হয়তো স্বজনপ্রীতি করে আমাকে আগে বলতে দেওয়া। তো সত্যি কথা বলতে সিলভিয়া যখন আমাকে এটা জানালো যে এখানে থাকতে পারবেন কি না, তখন আমি সত্যিকার অর্থে জুবায়ের এটার সাথে আছে আমি জানতাম না। ও শুধু বললো আমার কিছু বন্ধুরা, জুবায়েরকে চিনি আমি করোনার পরে না করোনার সময়। তো ওর কোনো একটা ফেসবুক পোস্টে ওর হাতে লেখা একটা চিঠির মতন ফন্টও তৈরি করার চেষ্টা করতেছিল শুরুর দিকে। তখন ওর সাথে আমার পরিচয় হয়, আমি ফিকশন ফ্যাক্টরির একটা লোগো করলাম। ওই ফিকশন ফ্যাক্টরি তখন আমি টোটাল ভিজুয়াল জিনিসগুলো আমি দেখে দিতাম। তখন ওর সাথে আমার পরিচয় হলো এবং আমরা অনেকক্ষণ ধানমন্ডি 32 নম্বরে ফুটপাতে বসে ফন্ট নিয়ে অনেক গল্প করছি এবং পুরনো টাইপরাইটারের ফেস, ফন্ট, এটা সেটা অনেক অনেক কিছু, সেই স্মৃতি। পরে আমি খুব খুশি হয়েছি যে এবং আমি হয়তো সিলভিয়াকে অ্যাপোলজি চেয়ে আমি আজকে আসতাম না, আমি আসলে বাধ্য হয়েছি জুবায়েরের জন্য। অনেকেই আমরা যেমন আমরা তো আসলে আমি নিজে জীবনে কোনো ফন্ট ডেভেলপ করি নাই, এত বড় দুঃসাহস আমার নাই, সভ্য একটা করছে। আমি প্রচুর বাংলা টাইপোগ্রাফি ক্রিয়েট করছি, টাইপোগ্রাফি বিন লোগো ফন্ট বা অ্যাডভার্টাইজিংয়ে যেহেতু চাকরি করতাম, আমাকে হেডলাইন লেখার জন্য ফন্ট দিত। আর দুঃখজনক হলেও সত্যি দিন যত যাচ্ছে এইটার গুরুত্ব আমার কাছে মনে হয় যে কমে গেছে। আগে আমি যখন বলতেছি 2004-05 সালে আমি ইউনিট ট্রেন্ডে আর্ট ডিরেক্টর, তখন আমাদের টিমে শুধু হেডলাইন হাতে লেখার জন্য একটা মানে টাইপ ফেস ডিজাইনার থাকতো। এখন যেটা হয়েছে, মানুষ কস্ট কাট করতে করতে টাইপোগ্রাফি একটা কম্পিউটারের ফন্ট নিলেই হয়, কিন্তু আমরা কাজ করতে গিয়ে দেখি কম্পিউটারের ফন্ট প্রচুর ফন্ট পাওয়া যায়, কিন্তু কোনোটাই 4 লাইন লেখার পর 5 লাইন লিখলে মনে হয় কি এটা ঠিক জমছে না, মানে ব্যবহারযোগ্য হয় না। আমি কখনো কখনো খুব প্রয়োজনে 2-1টা ফন্ট যদিও ব্যবহার করেছি, ব্যবহার করে ওটা আমাকে পাত করে আবার নতুন করে আমার মতন করে নিতে হয়েছে, মানে কমফোর্টটা দেয়নি যে আমি এইটা পারফেকশন। আমি লাস্টে একটা লি আনিরুরের কি একটা ফন্ট সবগুলো 4টা অক্ষর লেখার পরে আবার আমাকে ওটাকে ক্রিয়েট আউটলাইন করে পাত করে ঠিক করে দিয়ে ব্যবহার করতে হলো। তো সেই জায়গাটা আসলে হয়তো হুট করে একটা সাধারণ মানুষ যিনি পড়বেন, ওই জায়গাটা আমি কেন খটকা লাগছে, কারণ আমি দীর্ঘদিন ধরে যেহেতু এটা নিয়ে কাজ করছি, সেহেতু আমার চোখে ওই জায়গাটা আটকায়। আর আমার দুই পাশে যে দুইজন আছে, এনারা অনেকটা এগুলো ব্যাপারে অনেক এক্সপার্ট। তো এক্সপার্টিসের আমি একটু পড়াশোনা করে আসলাম, একটু এক্সপার্টিস আলাপ করব। পরে আমি ভাবলাম যে এটার আসলে আর প্রয়োজন নাই, আমি বরঞ্চ নান্দনিকতার জায়গাটাই বলি। কারণ মানে বাংলা ফন্ট ডেভেলপ করা বা এটা যুক্তাক্ষর এত অসংখ্য পরিশ্রম, সে যখন আমাদের আগে তো টাইপ ফেস ছিল একরকম লেটার প্রেস। আনন্দবাজার পত্রিকার উদ্যোগে বোধহয় প্রথম ফিওনা রোসি আসার পর উনি আরেকজনকে নিয়ে এবিপি ওরা একটা ফন্ট ক্রিয়েট করে লিনোটাইপ বেঙ্গলি, এবং পরবর্তীতে আমাদের এখানে সম্ভবত 85 সালে ম্যাকেন্টশ কম্পিউটারের জন্য শহীদ লিপি বলে একটা ফন্ট কিছুদিনের জন্য ছিল। তারপর তো মোস্তফা জব্বার সুতন্নি করলো, সুতন্নি এবং আমাদের আরও 3-4টা সমস্যা ফন্ট ওই লিনোটাইপ বেঙ্গলির রেপ্লিকা অর ক্লোড বলতে পারি। তো এই ডিটেলগুলোতে আমি আর যাচ্ছি না। আমি টাইপোগ্রাফি কেন পছন্দ করি সেগুলো বলি। আমি জীবনে যখন মফস্বল শহর থেকে আসছি, তো আমার বাড়িতে সানন্দা দেশ এগুলো রাখা হতো। একতা নামে একটা পত্রিকা বেরোতো কমিউনিস্ট পার্টির, ওইটা আসতো, সংবাদ আসতো, এগুলো দেখতাম। আর আমার স্কুলের একটু পাশে একটা সাইনবোর্ড আর্টিস্টের দোকান ছিল। তো যাওয়ার সময় আমি যেহেতু একটু আঁকাআঁকির প্রতি আমার নেশা, তো আমার কাছে ধারণা ছিল আর্ট কলেজে পড়ে বা আর্টিস্ট হয়ে ভবিষ্যতে এরকম একটা সাইনবোর্ডের দোকান দিব, এটাই হলো আর্টিস্ট হওয়ার ম্যাক্সিমাম গোল। অথবা দেখতাম বিলবোর্ড আঁকে যারা, তারা খুব সুন্দর করে
গ্রাফ করে ছোট্ট একটা ছবি দেখে এত বড় বিশাল বিলবোর্ড এঁকে ফেলতেছে হাতের নিচে স্কেল রেখে। তো তখনও বুঝি না, সম্ভবত একটা আমার বাসায় ক্যালেন্ডার গেল ব্রিটিশ আমেরিকান টোবাকোর, তখন ওই ক্যালেন্ডারে কামরুল হাসানের পেন্টিং দিয়ে হয়েছিল ওই বছর 90 সালে বা তার আগের বছর। তো ছবি দেখে, তার আগে জয়নুল আবেদিন, হাশেম খান এগুলো তো খুব ভালোভাবে চিনি ইলাস্ট্রেশন দেখে। তো তখন মনে হলো না আর্টিস্ট মানে আসলে শুধু ওই যে সাইনবোর্ড লেখা না। তো ঢাকায় আসলাম, চারুকলায় ভর্তি হলাম। দৈবক্রমে ধ্রুবেশ তখন অলরেডি স্টার, আমি তার রুমমেট হওয়ার সুযোগ পেলাম, তাও আরেক সিনিয়র ভাইয়ের সাথে ডাবলিং করে। তো ওনার সাথে আমি ব্যানার লিখতাম তখন, কারণ আমাদের তখন আয়রোজির মূল জায়গাটা ছিল বাংলা একাডেমির বুক স্টলের খ্যাপ মারা, গায়ে হলুদের আলপনা করা, আর হচ্ছে এই বিভিন্ন ব্যানার বা পোস্টার হাতে লেখা। তখন আমি তুলি দিয়ে হকের ব্রাশ দিয়ে বড় টাইপোগ্রাফি করতে পারি, সুন্দর বিদ্যাসাগর। আমরা তো এখন সুতন্নি টুতন্নি এগুলো পরে শিখছি, তো আমরা চারুকলায় জানতাম এই ফন্টটার নাম আসলে বিদ্যাসাগর ফন্ট, এবং এটা হলো ফিতা, মানে ফিতার ক্যারেক্টার থেকে। এবং বিদ্যাসাগর যখন নিজে প্রেস দেয় তখন বাংলা ফন্ট কারেকশন করে সে এই রূপে আসলে এটা কায়েম স্যারদের থেকে আমরা এগুলো জানলাম। আমাদের পরে একাডেমিতেও টাইপোগ্রাফি করানো হতো। তো এই করতে করতে আমি খুব স্টুডেন্ট লাইফেই চাকরিতে ঢুকে পড়ছি। তো তখন ক্যালেন্ডার ডিজাইন, পত্রিকার ডিজাইন এগুলো করতে হয়, পার্ট টাইম জব হইলেও। তখন আমি জানতাম না, আমি জানি যে ডিল খেতে গেলে কম্পোজ করা যাবে। ডিল খেতেও তখন কম্পোজ এত অ্যাভেলেবেল না, তখন আরামবাগে যেতে হতো কম্পোজ করতে। তো তখন সেখানে এই কম্পোজ করতাম, সেই অক্ষর পেস্টিং করে পছন্দ হইতো না, কারণ কোনো ডিজাইনে দেখতাম খুব সুন্দর শার্প মানে বাংলা অক্ষর। পরে এরে ওরে জিজ্ঞেস করলাম, প্রেসে জিজ্ঞেস করি এটা কিসের ফন্ট, এটা তো আপনার ফটো কম্পোজ করাইতে হবে। ফটো কম্পোজ আবার কি? খুব কিউরিসিটি হলো ফকিরাপুল পানির ট্যাঙ্কিতে তখন একটা ফটো কম্পোজের একটা মেটাল দিয়ে এর মধ্যে থেকে লাইট রিফ্লেকশনে ফটোগ্রাফি টেকনোলজিতে ফটো কম্পোজ হতো। তো তখন এই কম্পিউটারের যে সুতন্নিটা অলরেডি তখন চলে আসছে মোস্তফা জব্বারের, সেটার চাইতে ওটা অনেক বেশি শার্প ছিল। তো এক্সক্লুসিভ ডিজাইনের ক্ষেত্রে আমরা তখন ওই ক্যালেন্ডারের আশ্বিন, কার্তিক, জানুয়ারি, ফেব্রুয়ারি লিখতে হলে সেই ফকিরাপুল চলে যাইতাম 400 টাকা 500 টাকা খরচ করে। যেখানে 70 টাকা 80 টাকায় কম্পিউটারে ফন্ট টাইপ করানো যায়, সেখানে একটু বেশি খরচ দিয়ে ফটো কম্পোজ করতে হতো। তারপরে যখন অ্যাডভার্টাইজিংয়ে চাকরিতে ঢুকলাম, তখন বাংলাদেশের ওই সময়টায় প্রচুর ইন্ডিয়ান, পাকিস্তানি ডিজাইনারদের রাজ। তো তখনও দেখতাম যে বিজ্ঞাপনের ডিজাইনের হেডলাইন তো লেখার জন্য সুতন্নি ফন্ট দিয়ে তো হেডলাইন লিখলে ডিজাইন অ্যাট্রাকটিভ হবে না। তখন আলাদা করে টাইপফেস ডিজাইন করার লোক থাকতো, যে আমি একটা হেডলাইন লিখে দিলাম, সেটা তাকে দিয়ে হাতে করে দিত, সেইটাকে আবার কম্পিউটারে পাত করে আমরা ওটা ব্যবহার করতাম। তো এই করতে করতে তখন থেকে আমার খুব আগ্রহ। আমি 2000 সালে আগেই যুগান্তর পত্রিকা বের হবে, তখন সেখানে পার্ট টাইম জব করি। মানে পার্ট টাইম বলতে ফুল টাইমই। আমাদের ক্লাস ছিল 2টা পর্যন্ত, 2টার পরে চলে যেতাম। তো যুগান্তরের লোগো ডেভেলপ কায়েম স্যার পেন্সিলে করে দিছে। এইটা কালাম মাহমুদ বলে, এখানে সিনিয়র যারা আছে তারা চিনবে, কালাম মাহমুদ বলে একটা বাংলাদেশের খুব প্রমিনেন্ট ডিজাইনার ছিলেন, এবং এরশাদের আমলে উনি ডিএপি ডিজিও ছিলেন। তো এখনও আমার দেখা বাংলাদেশে যত প্রথম দিকের কফি টেবল বই যদি বলি, মিড বাংলাদেশের এরশাদের আমলে যে সংকলনটা হয়েছিল, ওর চাইতে সেরা প্রোডাকশন, সেরা ডিজাইন আমি গত 33 বছরে দেখি নাই। তো এই ছিল। তো কালাম ভাই দেখি কায়েম স্যারের কাছ থেকে ওইটা নিয়ে এসে এটা পাত করতে এরে ওরে দেয়। আমি বললাম এটা তো হচ্ছে না। আমি ওটা নিয়ে আবার কায়েম স্যারের কাছে গেলাম, যেমন স্যার তয়ের এটা এখান দিয়ে এই করলে তো এই জায়গায় উনি কমায় ফেলতেছে, কী করবো? বলছে তুমি কালামটা যাই বলো, তুমি ঠিক করবা, আমি তোমাকে পারমিশন দিছি। যাই হোক, ফাইনালি যুগান্তরের লোগো দাঁড়ানো, তখন থেকে আমার মাথার মধ্যে পোকা ঢুকছে, একটা পত্রিকার লোগো করাটা খুব বিশাল ব্যাপার বোধহয়। তো তার বছর 5 পরে সমকাল বের হবে, আমরা সবাই বের হয়ে আসলাম। তো গোলাম সারোয়ার ছিলেন আমাদের এডিটর, উনি বলে লোগো কায়েম ভাইকে দিয়েই করাইতে হবে। তা আমি বললাম আমরা একটু চেষ্টা করি, তারপরে স্যারের কাছে যাই। এই প্রথম আমি প্রায় 25-30টা সমকালের লোগো করলাম, যেটাই দেখাই কোনোটাই গোলাম সারোয়ারের পছন্দ হচ্ছে না। হয়তো পছন্দ হচ্ছে, কিন্তু উনি কনফিডেন্ট পাচ্ছে না। আমি একদম বাচ্চা ছেলে,
এইটুকু একটা বাচ্চা ছেলে ও একটা পত্রিকার লোগো বানাবে, এটা অ্যাবসার্ড। যেখানে সংবাদের লোগো বানাইছে কামরুল হাসান, প্রথম আলোর লোগো বানাইছে কায়েম চৌধুরী, ভোরের কাগজের লোগো বানাইছে শিশির ভট্টাচার্য। তো আমি তো তখন কিছুই না, তো আমার মনে খুব দুঃখ। তো বললাম ঠিক আছে, কায়েম স্যারের বাসায় আমার সবগুলো নিয়ে, যেহেতু সারোর ভাই বলছে যেতে হবে, তো শিক্ষা বাজার আজিমপুরে ওখানে গেলাম স্যারের বাসায়। আমি বললাম স্যার আমি এতগুলো লোগো বানাইছি, সারোর ভাইয়ের একটাও পছন্দ হচ্ছে। তো উনি 3টা পছন্দ করে দিয়ে বলল কি এগুলোর মধ্যে এই কারেকশন করে আমাদের দেখাও তো। পরে ফাইনালি নিয়ে গেলাম এই একটা লোগো, যেটা এখন এক্সিস্টিং লোগো। আমি বললাম না আমি করলে তো হবে না স্যার, এটা আপনাকে করতে হবে। তুমি সারোর ভাইকে গিয়ে আমাকে ফোনটা লাগাই দাও। তখন মোবাইল ফোন অ্যাভেলেবেল 2005 থেকে। তো বললো দাও, সারোর ভাইকে দিলাম। ও যেটা করছে আমার ছাত্র, আমি এর চেয়ে ভালো লোগো করতে পারবো না, এই জন্য আমি এটা করবো না, অন্য নতুন কিছু হলে শুরুতেই আমাকে দিয়েন। তো আমি না যে পরের দিন আবার স্যারের কাছে যে মানে আমার রীতিমতন হাত পা কাঁপতেছিল যে মানে এটা কি বললো উনি। তো যাই হোক, স্যার খুব স্নেহ করতো, এই কথাটা আমার সারা জীবন মনে থাকবে। ও তারপরে আমি অনেক ছোটোখাটো পত্রিকার লোগো বানাইছি, অনেক লোগো, ইস্টার্ন ব্যাংকের লোগোর সাথে ইনভলভ ছিলাম, বিএসআরএমের লোগো আমার করা, সিটি ব্যাংকের লোগো, এরকম অসংখ্য প্রতিষ্ঠানের লোগো করছি। তো তখন থেকে আমার এই টাইপোগ্রাফি, যে ফিকশন ফ্যাক্টরি, বৈতরণী পাবলিকেশন হাউস, এখানে একজন আছে মেঘদল, অনেক এরকম অসংখ্য কাজ করা হয়েছে শুধু ওইটুকু পর্যন্তই। কিন্তু ওইটাকে নিয়ে কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে কি এটাকে যদি ফন্টে রূপান্তর করতে পারতাম। তো যারা ফন্ট ডেভেলপ করে তাদের সাথে যখন বলি যে লিস্ট ধরায় দেয় এতগুলা যুক্তাক্ষর বানাইতে হবে, এই করতে হবে, ভয়ে গায়ে জ্বর আসে। তখন মনে মনে ভেবে রেখেছি রিটায়ারমেন্টে গেলে, মানে যখন রুটি রুজির জন্য এত পরিশ্রম করতে হবে না, অবসরে যাব, তখন বসে বসে হয়তো একদিন একটা ফন্ট ডেভেলপ করব, এরকম একটা স্বপ্ন আছে। কিন্তু এই স্বপ্ন আদৌ পূরণ হবে কি না। তো জুবায়েরকে আর টিম, জুবায়েরকে একা না, ওর টিমকে মানে কি বলবো, তোমাদের প্রতি গ্রেটফুল। এই জেনারেশনের কেউ এইটা নিয়ে যে কাজ করতেছে, এটা খুব আনন্দ দেয় আমাদেরকে। এই কারণে আনন্দ দেয়, 52 সালে আমাদের মাতৃভাষা আন্দোলনে এত কিছু করলাম ভাষার জন্য, সেই বাংলা ফন্ট ডেভেলপ করতে হয় ফিওনা রোজকে, সেই বাংলা ফন্ট ডেভেলপ করতে হয় জেকব থমাসকে, সেই অথচ 57 সালে হেলভেটিকা ফন্ট বেরোনোর পরে সারা পৃথিবীতে এমন আলোড়ন। হেলভেটিকা নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্ম আছে, পারলে দেখে নিও। এবং সারা পৃথিবীতে একটা ফন্ট এইরকম একটা বিপ্লবের মতন সূচনা করলো, মানে এটা ভাবা যায় না। তার মানে কি, একটা ফন্ট ব্যাপারটা খুব সিম্পল না, এটা আসলে অনেক বড় করে দেখা। তো আমি কলকাতায় একবার এই আনন্দবাজার পত্রিকার অফিসেই, তখন লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়, আবু হাসান শাহরিয়ার ভাই নিয়ে গিয়েছিলেন। তো এই অনেক কিছু আলাপ, তখন একটা গল্প শুনে খুব অবাক হয়েছিলাম। দেশ পত্রিকার লোগোটা দেখতে পাচ্ছি, দেশ পত্রিকা খুব সুন্দর, বোল্ড, এর থেকে বোল্ড হওয়া যায় না। তো তখন গল্প শুনলাম দেশ পত্রিকার লোগোটা শুধু বোল্ড এই জন্য পাওয়ারফুল না, দেশ পত্রিকার লোগোর মধ্যে একটা হাতি লুকায় আছে, একটা হাতির সুর আছে একটা। এবং সত্যজিৎ একমাত্র ব্যক্তি, 60-এর দশকে বাউহাসের একটা পত্রিকা বের হইতো ডিজাইন রিলেটেড, পুরো ভারতবর্ষে তখন একটা কাগজ আসতে 1.5 মাস থেকে 2 মাস সময় লাগতো। সাবস্ক্রিপশন করা ছিল, একটা মাত্র কাগজ ভারতবর্ষে আসতো, যেটা সত্যজিতের। তো সত্যজিতের অসংখ্য বাংলা, তার টাইপোগ্রাফি, তার সিনেমার নামলিপি, ওগুলো দেখলে, সন্দেশ দেখলে মনে হয় কি এই লোকটা আসলে আমাদের থেকে কত প্যাশনেট ছিল, কত আগায় ছিল। সেই জায়গায় আমরা ভীষণ অলস। তো এই টিমটা খুব সাহস করছে, কারণ এইটাতে আমার মনে হয় না খুব বেশি এদের পুঁজিপাট্টার দিকে বা ব্যবসা বাণিজ্য খুব একটা, আমি জানি না কত দূর কী হবে, কারণ আমরা তো সবাই ফ্রিতে চাই। এবং একটা ফন্ট 300 টাকা দিয়ে কিনতেও আমাদের গায়ে লাগে। কেউ একজন ফ্রিতে নামাইছে তার থেকে আবার নেয়। তো জেকব আমার বন্ধু সমতুল্য, ওর একটা ভিপি ভূত একটা ফন্ট আছে, ওইটা আমি বললাম যে জেকব এই ফন্টটা আমার খুব পছন্দ, এটা আমি মাঝে মাঝে ব্যবহার করব। তো বলছে, আমি বললাম এটা কিনে নিতে চাই। বলছে না আসলে আমি এমনি দিচ্ছি। আমি বললাম না, আমারটার একটু রেট বেশি। আমি কত? 3000 টাকা। আমি বললাম যে আমি একটা ফন্ট যদি 4 বার ব্যবহার করি তাইলে তো আমার এই 3000 টাকা উসুল হয়ে গেল। তো আমি ওর থেকে ফাইনালি কিনেই নিয়েছি ফন্টটা। তো এছাড়া আমি খুব বেশি ফন্ট
আমার ডিজাইন মানে আমি যে ধরনের সিম্পল ডিজাইন করতে পছন্দ করি, খুব বেশি ফন্ট বাংলায় এখনও আশানুরূপ পাইনি যেটা দিয়ে আমি কাজ করব, মানে কমফোর্টেবলি আমি নামায় আমি কম্পোজ করব, বসাবো, ডিজাইন ছেড়ে দিব, সেই রকম ফন্ট মানে যে কয়েকটা দুই একটা আমি মাঝে মাঝে ব্যবহার করেছি, বললাম না আমি কারেকশন করে নিতে হয়, একটু পাত করে একটু ঠিক করতে হয়। ইভেন জেকব যে কায়েম স্যারের দুইটা ফন্ট বানাইছে, একটা হলো ওই যে প্রথম আলোর লোগো ফন্ট, ওইটা লিখতে গেলে কায়েম স্যার যেটা করছে যেখানে মাত্রা শেষ করে দিছে সেখানেও মাত্রা চলে আসে। এই সূক্ষ্ম ব্যাপারগুলা, ও একজন সুইডেন আমেরিকান মানে দুইটা দেশের নাগরিক, বাংলাভাষী, ওর বাবা বাংলা দেশে ছিল, ওই ডিটেল ওই নান্দনিকতা ওকে ধরতে কিন্তু একটু সময় লাগবে বা ওকে ধরিয়ে দিতে হবে, তাহলে ও ঠিক করবে। এবং জেকবের সবচেয়ে প্রথম আলোর সূর্য ফন্টটা আমার একদমই কুৎসিত লাগে, এটা আমি মতি ভাইয়ের মুখের উপরেও বলছি, জেকবের মুখের উপরেও বলছি। আমার জেকবের বানানো ফন্ট প্রথম ভাল লাগলো হলো বরেন্দ্র ফন্টটা দেখার পরে আমি যখন সমকালের ফন্ট জেকবকে দিয়ে বানাবো, তখন আমি বললাম যে জেকব আমি বরেন্দ্রর কাছাকাছি একটা ফন্ট চাই। তো বললো তো বরেন্দ্র তো আছে, বরেন্দ্র কিনে নেন আমার কপিরাইট হিসাব। তা আমি বললাম না, আমি বরেন্দ্র নিলে তো আর নতুন ফন্ট হলো না। পরে আমি বললাম তুমি আমাকে তোমার সেটটা দাও, ফুল সেটটা আমি A4-এর 10-12টা ইয়েতে প্রিন্ট নিলাম। আমার যে কতগুলো সূক্ষ্ম জায়গায় আমি একটু একটু করে কার্ভ চেঞ্জ করে লাল কলম দিয়ে দাগ দিয়ে দিলাম, এবং বরেন্দ্র থেকে সমকাল লিপিটা আরেকটু বেটার করা হয়েছে, সেইটা ওই যে আমার আর জেকবের জয়েন্ট ভেঞ্চারে। তো ফন্ট নিয়ে এই কাজ করা এর চাইতে বেশি অভিজ্ঞতা আমার নাই। তো তোমরা নতুনরা শুরু করছো, আশা করি যে মানে আমার জীবিত অবস্থায় যেন আমি এই ফন্ট দিয়ে কমফোর্টেবলি ডিজাইন করতে পারি, সেইটার চাইতে বড় পাওয়া আর কিছু হবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু মাইক নিলাম, এটা নিয়মের বাইরে। আমাদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বন্ধুদের আমি দেখতে পাচ্ছি, তার মধ্যে সিয়ামকে দেখতে পাচ্ছি। আপনারা হয়তো জানেন অভ্র টিমের যে 3 জন এবার পুরস্কার নিয়েছেন, আমরা সিয়াম উপস্থিত আছেন, কিন্তু আমি একটু বিনয়ের সঙ্গে অনুরোধ করব এই হাউসের কেউ একজন একটু বসতে দিলে সিয়ামকে একটু, হ্যাঁ মানে একটা চেয়ার দিলেই হলো আর কি। মানে সিয়াম অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন, তো একটু সিয়াম যদি আসেন, না ইটস ওকে, আমাদের আর ভালো লাগবে, একটু এসে বসেন। মানে সিয়াম আমার ভাই, একটু বসলে। এবং সিয়ামের একটা ফন্ট আছে, আপনারা অমিক্রন ল্যাবে দেখবেন, আমরা শুনতেও পারি। আসেন আসেন আসেন। তো সিয়াম ভাই, থ্যাংক ইউ আসার জন্য। তো আমরা আসলে এই যে ফন্টের যেই সমস্যাগুলো এখন মানে সূত্রপাত শুরু হলো, এখন আমরা আসলে সমস্যাগুলো নিয়ে আলাপ আলোচনা শুরু করতে পারি মনে হয়, তাই না? তো তার আগে কি আসার ভাই আপনি একটু কথা বলে নেন। হ্যাঁ জুবাইর, হ্যাঁ তো হ্যাঁ শুনতে পারেন নাই, আপনি শুরু। আমি দুঃখিত, আমি একটু দেরি হয়ে গিয়েছে আসতে। আমি আসলে একটু রাস্তায় একটু জ্যামে ছিলাম, একটু ভাবছিলাম আমি বিভিন্ন দোকানের, যখন মনে হলো যে আমি আসলে কি বলবো, এখানে আসলে এত অভিজ্ঞ মানুষজন আছেন। আমাদের স্যার তো আসেনি না, উনি থাকলে, স্যার থাকলে, আমাদের মাকসুদ সাহেব থাকলে, উনি চারুকলার শিক্ষক, আমাদের সবারই শ্রদ্ধাভাজন। টাইপোগ্রাফি এবং ফন্টোলজি এই বিষয়গুলো উনি এত ভালো জানেন, উনি থাকলে খুব ভালো হতো আর কি। তো যাই হোক, আমি আস্তে আস্তে ভাবছিলাম, বিভিন্ন দোকানের সাইনবোর্ড একটু দেখছিলাম, আবার একটু লক্ষ্য করছিলাম যে আসলে টাইপ বিষয়টা আমরা ছোটোবেলা থেকে সত্যজিতের এবং পূর্ণেন্দু পুত্রীর বিভিন্ন টাইপ সেট, ফন্ট নানানভাবেই আমরা চোখে দেখে আমরা বড় হয়েছি। ওই কথাটা আমার অনেক আগে আমি একটা কথা শুনেছিলাম, ম্যাথু বাটারিক নামে একজন, উনি লয়ার, উনি আইনজীবী হওয়া সত্ত্বেও ওনার টাইপোগ্রাফি নিয়ে ওনার খুব ভালো কিছু কাজ আছে, এবং উনি বিশ্বের এ যাবৎকালের খুব ভালো টাইপোগ্রাফারের একজন। তো ম্যাথু বাটারিকের একটা কথা আমি অনেক আগে আমার মনে পড়ছে।
উনি কথাটা এরকম বলেছিলেন যে গুড টাইপোগ্রাফি ইজ ইনভিজিবল, ব্যাড টাইপোগ্রাফি ইজ এভরিহোয়ার। তো কথাটা আমি তখন বুঝিনি। আমি নিজে যখন আমি কথাটা বুঝেছি অনেক বছর পরে। আমি অসংখ্য টাইপ ফেস করেছি, যদিও আমার পূর্ণাঙ্গ কোনো কি বলে ফন্ট, জুবাইররা আজকে যে 12টা ফন্ট করেছে সেরকম আমার আসলে কমপ্লিট করা হয়নি, কিন্তু অসংখ্য টাইপ ফেস আমার জীবনে করা, অসংখ্য, একদম ছোটোবেলা থেকেই। তো আমরা টাইপ ফেস এবং ক্যালিগ্রাফি দুটোই। তো আমি এখন কাজ করতে গিয়ে বুঝি যে কথাটা কি। বাংলা টাইপোগ্রাফির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে টাইপ ফেস আমরা করছি এবং ভালোই হচ্ছে, এখন খারাপ হচ্ছে না, কিন্তু ফন্ট বলতে যেটা বোঝায়, যেটা রিডেবল, আমরা যে টেক্সট ফন্ট, সেটার প্রবল দুর্বলতা আছে। গুড টাইপোগ্রাফি ইজ ইনভিজিবল, যেটা পড়তে গিয়ে আমার চোখে টাইপোগ্রাফি হারিয়ে যায়, আমি লেখার ভিতর ঢুকে যেতে পারি, সেটা হচ্ছে ইনভিজিবল টাইপোগ্রাফি, যেটা চোখে পীড়া দেয়। বাংলা টাইপোগ্রাফি সবচেয়ে বড় দুর্বলতা, চোখে পীড়া দেয়। আজকে বাংলাদেশে পাবলিকেশন সেক্টরে বিকাশ হয়েছে। আমরা পত্রিকা পড়ি, আমরা বই পড়ি, বেশিরভাগ বই পড়তে গেলে আমরা দেখি যে চোখে পীড়া দেয়, ঢোকা যায় না। একটা পত্রিকা করতে গেলে প্রথমে আমি জায়জাদিনে ছিলাম যখন, আমাদের মাকসুদ স্যার, উনি তখন একটা টাইপফেস তৈরি করার ক্ষেত্রে ওনার একটা অবদান আছে, জায়জাদি ফন্ট যেটাকে বলা হয়, যেটা পরবর্তীতে পুনর্ভবা নামে যে ফন্টটাকে বিকশিত করা, ডেভেলপ করা হয়েছে। আমরা আমাদের বেঙ্গল বুকস টিম এই পুনর্ভবাকে আরেকটু ডেভেলপ করে আমরা কিন্ডার বুকস ফন্ট নামে একটা নতুন ফন্ট করেছি, আমরা মডিফাই করেছি। তো এই যে ফন্টকে রিডেবল করা এবং ফন্ট পড়তে গিয়ে, লেখা পড়তে গিয়ে আমার মনে হবে না যে চোখে আমার পীড়া দিচ্ছে, সেই ফন্টের দুর্বলতা এখনও প্রকট। আমি জুবাইরের সাথে আমার যে কথা হয়েছিল দীর্ঘদিন, জুবাইর আমার টিমে আছে আজকে দীর্ঘদিন, আমাদের কিন্ডার বুকস এবং বেঙ্গল বুকস টিমে আছে, এবং এই টিমে থাকার ফলেই কিন্তু ওইগুলো নিয়ে গত কয়েক বছর ধরে জুবাইরকে অনুপ্রেরণা দেয়া, তার সাথে আমাদের নানান বিষয়ে কথা হয়েছে। আজকের জুবাইরের এই এতটা ডেভেলপমেন্ট, এটা কিন্তু জুবাইরের, আমি একটু পেছনে যাই আর একটু, আমি শুরুতে কথাটা বলছিলাম যে দোকানের সাইনবোর্ডগুলো আমি দেখেছিলাম, জুবাইর কিন্তু সাইনবোর্ড আর্টিস্ট ছিল। জুবাইর নিজে লিপিটা হাতে লিখে লিখে বড় হয়েছে। আমার বাবাও কিন্তু সেই লিপিকলার নামটা কিন্তু এখান থেকে এসছে। আমার বাবা কিন্তু ছোটোবেলায় সাইনবোর্ড করতো, মানে আমার ছোটোবেলায় আমি আব্বাকে দেখেছি। উনি পরবর্তীতে কলেজের শিক্ষক হয়েছেন, উনি জাতীয় পর্যায়ে একজন শ্রেষ্ঠ শিক্ষক, কিন্তু ওনার কাছ থেকে ওনার যে ছোটোবেলার যে লিপি শৈলী, এই লিপি শৈলীটা দেখে কিন্তু আমি বড় হয়েছি। জুবাইর যদি সেটা না করতো, আমি জানি না, আমাদের এখানে অসংখ্য টাইপোগ্রাফার আছে। আপনারা দেখবেন যে ভারতে যে নীলাদ্রিতে যে লিপিঘরে নীলাদ্রি যখন লিপিঘর শুরু করে, ওই যে নামকাও আসতে টাইপোগ্রাফি, যেটাকে বলা হয়ে, যে ম্যাথু সাহেব যেটা বলেছিলেন যে ব্যাড টাইপ ইজ এভরিহোয়ার, ব্যাড টাইপোগ্রাফি, এত বাজে বাজে টাইপ ফেস, এবং এগুলো নামকাও আসতে টাইপ ফেস, এইগুলো এত চোখে পীড়া দেয়, কিন্তু কোথাও কিন্তু আমরা দেখি না যে যেটা আরামদায়ক টাইপ, এটা টাইপোগ্রাফি হইতে হবে, টাইপ ফেস হইলে হবে না। টাইপোগ্রাফিটা কাজী জুবাইর আমার চেয়েও ভালো বোঝে। সে মানে আপাদমস্তক একজন টাইপোগ্রাফার। তার লিপি নিয়ে, লিপি কলা নিয়ে, লিপি অনুশীলন, লিপি শৈলী নিয়ে তার যে অভিজ্ঞতা এবং তার যে বেদনা, এটারই বহিঃপ্রকাশ আজকের এই অনুষ্ঠান এবং তার এই 12টি ফন্ট। এই 12টি ফন্টের একটি ফন্ট অবশ্য আমার করা, আমার কাছে জুবাইর বলেছিল। তো আমি তার সফলতা কামনা করি। এই ছেলেটি আমার সাথে দীর্ঘদিন কাজ করেছে, আমিও তার দ্বারা অনেক বেশি অনুপ্রাণিত হয়েছি, সেও হয়েছে। আমি আসলে আপনাদের সবার কাছে আশা থাকবে যে আমাদের এই তরুণ প্রজন্মকে, যারা এই টিমটা কাজ করছে,
তাদেরকে উৎসাহ প্রদান করবেন, আমরা যাতে গুড টাইপোগ্রাফি এর ভেতরে হারিয়ে যেতে পারি, আমরা নিজেরাই যাতে ইনভিজিবল হয়ে যেতে পারি। ভালো থাকবেন। ধন্যবাদ। আমরা এই যে আলাপগুলো হচ্ছে যে নান্দনিকতা, এর বাইরে আসলে যে আমরা সারাক্ষণ বই পড়ি বা পত্রিকা পড়ি, বিভিন্ন মানে ডিজিটাল স্পেসের মধ্যে আমরা নানান কিছু আসলে পড়ি। তো সেইখানে আসলে কিছু বৈজ্ঞানিক ব্যাপারও আছে, যে চোখের আরামের ব্যাপার আছে। তো সেই জায়গাগুলোয় কি আমরা নজর দিচ্ছি কি না, সেই বিষয়গুলো নিয়েও আসলে আলাপ হতে পারে, হওয়া উচিত মনে হয়। তো আমরা এখানে সিয়াম ভাইকে পেয়েছি, আমরা একটু ওনার কাছ থেকে শুনবো, কারণ আমরা সবচেয়ে মনে হয় বেশি ব্যবহার করি অভ্র, এবং আমাদের সবার সবচেয়ে প্রিয় সেটাই। তো আমরা একটু শুনি ওনার অভিজ্ঞতা। ধন্যবাদ আপু। আমার আসলে মানে প্রিপারেশন ছিল না আসার। আজকে সকালবেলা আকাশ স্যার ফোন দিলেন যে একটু মানে আসবে কিনা, তো তখন আর কি ঠিক আছে, আমি সাভারে ছিলাম, তো সুযোগ পেয়ে চলে আসলাম আর কি। তো আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি লিপিকলাকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আমাদের এখানে মানে এই প্যাশনের লোক খুব কম, আসলে খুব বেশি মানুষ আসলে টাইপোগ্রাফি নিয়ে মাথা খাবে না, সবাই এত মানে সময়ও দেয় না এটাকে, বা সবার চোখে পড়ে ঠিকই, কিন্তু সেটাকে সেভাবে ওইভাবে গুরুত্ব দেয় না। খুব কম মানুষ এসে যারা এটা নিয়ে ভাবে। তো এই ধরনের আয়োজনে থাকতে পেরে খুব ভালো লাগলো। এমনিতে সুযোগ যেহেতু কম, আমি মোটামুটি চেষ্টা করি সবগুলোতে অ্যাটেন্ড করার, অনেক কিছু শেখার আছে। আর আমার আসলে পেশা এই দিকে না আর কি, আমার আসলে ক্রিয়েটিভিটির দিকে কোনো ইয়ে ছিল না, মানে বলতে পারেন যে কোনো রকমের ওই প্রাতিষ্ঠানিক শিক্ষা বা কোনো কিছু ছিল না। আমি আসলে টেকনিক্যাল লাইনের লোক, তো কীভাবে যেন আর কি টাইপোগ্রাফির সাথে যুক্ত হয়ে গেছি আর কি। তো অব্রতে আসলে কাজ করাটাও শুরু আমার টাইপোগ্রাফি নিয়ে, ওই ফন্ট বানানো নিয়ে। তখন একটা বাংলা ফন্টের একটা সংকট ছিল, তো একটা ভালো স্ক্রিন রিডেবল ফন্টের জন্য আমি তখন সিএম রূপালী নিয়ে কাজ শুরু করি। তো ওইভাবে আর কি আমার অপর কিবোর্ডের সাথে যাত্রা শুরু, এবং পরে তখন আস্তে আস্তে তখন ফিল করতে থাকি যে আসলে আমাদের শুধুমাত্র এই স্ক্রিন ফন্টের বাইরে আরও অনেক ধরনের ফন্ট দরকার হয়। কিন্তু তখন আসলে মানে আমি খুব বেশি মানুষ পাইনি যে আসলে টাইপ ডিজাইন করতে পারে বা হচ্ছে ফন্ট বানাতে পারে। তো আমি খুব ওই সময় আসলে আমি তখন নিজেও ছাত্র, তো আমার সুযোগও খুব সীমিত। পরে আস্তে আস্তে আরও অনেকের সাথে যুক্ত হয়েছি, অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে। তো আসলে ওই এখনও শিখছি, যদি আরও কিছু ভালো কিছু কাজ করতে পারি। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। আমরা কি আরেকটা ভিডিও দেখবো? এখন দেখতে পারি, আমরা একটা ভিডিও দেখি। এটা আচ্ছা,
এই ছিল 12টা ফন্ট। তো এখন আমরা মানে আমাদের মাকসুদ স্যার মনে হয় আরেকটু রাস্তায় আর কি আসতে একটু দেরি হচ্ছে, তো আমরা এখন কথা বলি আকাশবাণীর সাথে। ধন্যবাদ। প্রথমে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে নেই, সেটা হচ্ছে কি আমি একটা ইংরেজি পত্রিকার উপসম্পাদক। স্বাভাবিকভাবে প্রশ্ন আসতেই পারে যে আমি এখানে কেন। আমি একজন সাংবাদিক 35 বছর ধরে। আমি ফন্টের ব্যাপারে আমার কিছু জানাশোনা আছে, মানে খুব সামান্যই আর কি। যেমন প্রথম বাংলা ফন্ট একটা ফন্ট তৈরি করি আমি 1993 সালে। আমি যখন মাস্টার্স পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজিতে, ওটাতে একটা বিশেষ প্রয়োজনীয় ফন্টটা দরকার ছিল। আমি তখন একটা ফন্ট ডিজাইন করেছিলাম, ফন্টটা আমার কাছে নেই এখন আর। এরপরে আমি দুটো ফন্ট বানিয়েছিলাম 2014 সালে, দুটো কমিক ফন্ট। সেটা হচ্ছে সারা দুই বাংলা মিলে 4টে কমিক ফন্ট পাওয়া যায়, তার মধ্যে প্রথম দুটো আবার বানানো আমার 2014 সালে। এদের বেশ কিছু কমিক বই এবং গল্প উপন্যাস ছাপানো আছে। তৃতীয় কথা হচ্ছে গিয়ে আমি একটা টাইপোগ্রাফি পত্রিকার সম্পাদনার সহযোগী। আমরা একটা পত্রিকা বের করি, নাম হচ্ছে হরফ চর্চা, বেরো হচ্ছে কলকাতা থেকে। এখানে 8টা কপি আছে, আমরা 8টাই বেরিয়েছে এ পর্যন্ত। আজকে সকালে 7 এবং 8টা পেয়েছি। এগুলো আমার কপি, পার্সোনাল কপি। শুধু দেখার জন্য যে কোনো নাড়াচাড়া করতে পারেন, দিতে পারবো না। 7টা এখনও বাংলাদেশে ঢোকেনি, ঢুকবে হচ্ছে গিয়ে তক্ষশিলায় পাওয়া যায়, বাতিঘরে বোধহয় পাওয়া যায়, বেশ কয়েক জায়গায় পাওয়া যায়, আপনারা দেখতে পারেন। আচ্ছা, আমি এটা সম্পাদনার সহযোগী বাংলাদেশ থেকে। ভারত থেকে একটা সম্পাদনার সহযোগী আছে, নাম হচ্ছে সঞ্জীব মুখোপাধ্যায়। আর আমার সম্পাদক সুস্নাত চৌধুরী, আমার চেয়ে বয়সে ছোটো, কিন্তু অনেক সাহসী মানুষ। সাহসী মানুষ না হলে সম্পাদক হয় না। আমার টাইপোগ্রাফির অভিজ্ঞতায় যে সমস্যাটা চোখে পড়ে সেটি হচ্ছে যে, প্রথমে একটা ছোট্ট করে ইতিহাসটা বলে নেই। সেটা হচ্ছে যে প্রথম সীসায় বিচল হরফ কিংবা মুভেবল টাইপ যদি বলি আমি, তাহলে সেটা তৈরি হয়েছিল যে হুগলিতে 1778 সালে। একটা বই বেরিয়েছিল, বইটা ইংরেজিতে লেখা, নাম হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। লেখকের নাম হচ্ছে গিয়ে নাথেনিয়েল ব্রাসি হ্যালেট। টাইপ ডিজাইন করেছিলেন চার্লস উইলকিস বলে এক ভদ্রলোক, সাথে ছিল পঞ্চানন কর্মকর, হুগলির বাঙালি। তো সেই সময়কার ফন্ট থেকে ফন্ট পাল্টাচ্ছে, চেহারা পাল্টাচ্ছে, পাল্টাতে এসে 1890 সালের দিকে এসে মোটামুটি থিতু হয় বাংলা হরফের চেহারা। আপনারা যদি কখনও পুরোনো বইটা দেখেন, দেখবেন যে তখন যে স্বরেও সেটা দেখতে মোটামুটি দন্তস্বরের মতো, কিন্তু 1890 সালে যে স্বরেও সেটা এখনকার স্বরের মতো। এই পরিবর্তনগুলো হয়েছে বিভিন্ন সময়। এরপরে লায়ন টাইপ আসে 1934 সালে। তারপরে আনন্দবাজার পাবলিশার্স, আনন্দবাজার, ফিওনা রস এবং টিম হলওয়ে, সাথে বোধহয় ব্রায়ান অ্যাডামস বলে এক ভদ্রলোক ছিলেন, ড্রাফটসম্যান। টিম হলওয়ে, হ্যাঁ। আর ওদের অ্যাডভাইজার ছিলেন হচ্ছে তারাপদ মুখোপাধ্যায়, উনি সোয়াসের বাংলা টিচার ছিলেন। তো তারা একটা ফন্ট তৈরি কমিশন করে, এবিপি। 1978 সালে ফন্টটা কমপ্লিট হয় হচ্ছে গিয়ে 1982 সালে। 1984 সালে এই ফন্টে প্রথম আনন্দবাজার পত্রিকা বেরোয়। এবং আমাদের জেনারেশন, মানে যারা আমরা 90-এর দিকে বড় হচ্ছি, আমার জন্ম 69-এ, যারা 90-এর দিকে বড় হচ্ছে, তাদের চোখের সামনে একটাই ফন্ট ছিল, ডেফিনেটিভ ফন্ট, সেটা হচ্ছে লায়ন টাইপ বেঙ্গলি। যে ফন্টটা তখন ফটোটাইপ সেটের ব্যবহার করা হতো, কম্পিউটারে না। ওটা এখনও পর্যন্ত সম্ভবত কম্পিউটারে পুরোপুরি হয় না, ইদানিং ছেড়েছে, কিনতে হয় ওদের কাছে আলাদাভাবে ফন্টটা। তো এরপরে বাংলাদেশে প্রথম হলো হচ্ছে গিয়ে 84-85 দিকে সাইফুদ্দার শহীদ বলে এক ভদ্রলোক, সাইফুদ্দার শহীদ লিপি বলে একটা ফন্ট বানান। তার আগে একটা ছোটো ফন্ট ছিল হচ্ছে মইনুল লিপি। এরপরে মোস্তফা জব্বার, তারপরে লেখনী মানে গোলাম ফারুক আহমেদ বোধহয় ভদ্রলোকের নাম। তারপরে আরও বেশ কিছু হয়ে 2000 পর থেকে আবার একটা শিফট, যে ইউনিকোড চলে এলো। ইউনিকোড যদিও শুরু হয়েছে 1991 সাল থেকে, 90 সাল 91 সাল থেকে, কিন্তু ইউনিকোডের প্রথম বাংলা ফন্ট পাওয়া যায় কাজের মতো করে 2003-এর দিক থেকে, 2-3 এরকম সময়। এখন এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে গিয়ে, প্রথমে সীসার হরফ বানানো হতো। সীসার হরফ বানানোর প্রসেসটা খুবই জটিল। মানে প্রথমে একটা বয়ের যে মাঝখানে ফাঁকাটা আছে ওটাকে বলে কাউন্টার, মানে টাইপোগ্রাফির ভাষাটাকে বলে কাউন্টার, মানে পেটের ফাঁক আর কি। তো সেটা একটা স্টিলের জিনিসে কাটা হতো। তারপর আরেকটা স্টিল ওটাকে পিটিয়ে করা হতো, মাঝখানে ফাঁকা করা হতো। 4-5টা ঘষে অক্ষরটা ডিজাইন করা হতো। সেটা প্রথমটা হচ্ছে গিয়ে নর্মাল ইমেজ, পরেরটা মিরর ইমেজ, তারপরে আবার হচ্ছে গিয়ে নর্মাল ইমেজ, তারপর ওটা একটা তামার পাতের উপর হাতুড়ি দিয়ে ঠুকে হরফটা বসানো হতো ওখানে, ওটা হচ্ছে গিয়ে নর্মাল ইমেজ। তারপরে ওটা একটা মেট্রিক্সের মধ্যে ঢুকিয়ে উপরে সীসা গলিয়ে দিতে হতো। তারপরে সীসাটাকে ঘষে এরকম করে হরফ বানানো হতো। এত একটা বই ছাপতে আমার লাগে হচ্ছে 2000 স্বরেও, 1500 র। তো ওগুলো তারা ওইভাবে বানাতো।
ঢাকায় একসময় 1950 সালের দিকে ঢাকায় 50টার মতো ফাউন্ড্রি ছিল। লাস্ট ফাউন্ড্রি শাহিন ফাউন্ড্রি জয়কালী মন্দিরের পাশে বন্ধ হয়েছে 2020 সালে, করোনায় না, ভদ্রলোক অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, পরে এটা বিক্রি করে দিয়েছেন। তো এটা হচ্ছে লাস্ট ফাউন্ড্রি। আমি 3টা ফাউন্ড্রি দেখেছি ঢাকায়, মডার্ন টাইপ ফাউন্ড্রি, শাহিন টাইপ ফাউন্ড্রি আর মদিনা টাইপ ফাউন্ড্রি। দুটো হচ্ছে গিয়ে বেগমের অফিসের ওখানে, আর একটা হচ্ছে গিয়ে জয়কালী মন্দিরের এখানে। এখন সমস্যাটা হচ্ছে গিয়ে সীসা হরফে একটা ফেজ গেল, সীসা হরফে 3বার 4বার 5বার করে হরফের চেহারা পাল্টেছে। এরপরে যখন ডিজিটাল টাইপ ফেজ শুরু হলো, তখন আমাদের সামনে যে ফেজটা সেটা হচ্ছে লায়নেটিভ বেঙ্গলি, ডেফিনেটিভ বেঙ্গলি ফন্ট। এবং এর পরবর্তীতে তার ধাঁচে যতগুলো ফন্ট বাংলাদেশে তৈরি হয়েছে, কিংবা ভারতেও, বাংলাদেশে বলতে বোঝাচ্ছে হচ্ছে মোস্তফা জব্বারের সুতন্নি প্রথমে ছিল, তারপর নাম হচ্ছে সুতন্নি, সিয়ামের কালপুরুষ, লিপিঘরের রূপসী বাংলা, সবগুলোই কোনো না কোনোভাবে লায়নেটিভ বেঙ্গলির বিশ্বস্ত কিংবা অবিশ্বস্ত নকল। এর অনেকে স্বীকার করে না, কিন্তু এখানে একটা লেখাতে নীলাদ্রি একটা লেখা আছে রূপসী বাংলার উপর, সেখানে স্বীকার করেছে যেটা একদম নকল আমি করেছি, আমার কোনো উপায় ছিল না সে সময়, সেটা স্বীকার করেছে। স্বীকার করে নেওয়াটা ভালো, কারণ শুরুর দিকে যখনই, যেমন 2000 সালের দিকে সিমেন্সে এক ছেলে কাজ করতেন হচ্ছে সাইফুদ্দার রঞ্জু, শামসুজ্জামান রঞ্জু। তো সে একটা ফন্ট বানিয়েছিল, নাম হচ্ছে আলপনা। তো সে ফন্টটা সে মাইক্রোসফটে বিক্রি করার চেষ্টা করেছিল, হয়নি। তার কারণটা হচ্ছে ফন্টটার কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। এখন সমস্যা যেটা হলো সেটা হচ্ছে যে, যেটা বলছি সেটা হচ্ছে যে শুরুর দিকে যখন ফন্ট ডেভেলপ হচ্ছে, সমস্ত ফন্ট ডেভেলপ করছে কম্পিউটারের প্রোগ্রামাররা, যারা টাইপোগ্রাফি কিছু জানে না। কিন্তু কেন করছে? কারণ তারা লজিকটা ভালো বোঝে, সফটওয়্যারটা ভালো বোঝে। কারণ তখন যে শুরুর দিকে যে সফটওয়্যারগুলো ছিল, একদম শুরুর দিকে উইন্ডোজে ছিল হচ্ছে অ্যালসিসের একটা সফটওয়্যার ছিল, নাম হচ্ছে গিয়ে ফন্টোগ্রাফার। তারপরে হচ্ছে গিয়ে ফন্ট ল্যাব, এখন এরা সবাই ফন্ট ক্রিয়েটর বলে সফটওয়্যার করে। লিনাক্সের জন্য ফ্রি সফটওয়্যার আছে, ফন্ট ফোর্জ, এরকম আরও বেশ কিছু সফটওয়্যার, ছোটো বড়ো বিভিন্ন ধরনের জটিল সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো প্রোগ্রামাররা খুব ভালো বোঝে বলে শুধু প্রোগ্রামারই ফন্ট তৈরি করতো। মোস্তফা জব্বারের ক্ষেত্রে ব্যাপারটা ডিফারেন্ট, ব্যাক এন্ডে কাজ করতো প্রোগ্রামাররা, ফ্রন্ট এন্ডে সে ডিজাইন করতো। বাট সেটা কোনো না কোনোভাবে নকলটা করতো এভাবে, সেরকম ধরনের যে জাস্ট একটা ভিজুয়াল খুব বিশ্বস্ত নকল না, বাট নকল করতো। এরপরে 2000 সালের পরে যখন ইউনিকোড চলে এলো, 2002-এ সম্ভবত ভারতের এক অনাবাসী বাঙালি, নাম হচ্ছে দৈবাউন সরকার, সে একটা ফন্টের টেমপ্লেট তৈরি করেছিল, নাম হচ্ছে বেঙ্গলি, করে ছেড়ে দিল যে কেউ বাংলা ফন্ট করতে হলে এটার উপরে বসি করো। তো ওটাতে একটা ছোটো সমস্যা হলো। সমস্যাটা হচ্ছে গিয়ে বাংলার যত যুক্ত স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সবগুলো একটা পারমুটেশন কম্বিনেশন করে মোটামুটি 8 অক্ষরের সমাহার। সে ল এর নিচে ও আছে, ও এর নিচে ল আছে, কিন্তু ওদের ব্যবহার কি কেন হবে সেটা আমরা কেউ কোনোদিন জানিনি। এখন এরপরে লোকে ওভাবেই ব্যবহার করতে থাকে। ইদানিং এটা একটু ট্রেন্ডটা পাল্টেছে। যেমন জুবাইরকে আমি সেদিন বলছিলাম যে ইন্ডিয়ান টাইপ ফাউন্ড্রি বলে একটা ডিজিটাল ফাউন্ড্রি আছে, তার যে মেইন লোক তার নাম হচ্ছে সত্যরাজ পুরোহিত। তো তার একটা ফন্ট আছে তুলিকা বলে। তো সে আমাকে এটা প্রায় বছর, মানে যখন সে রিলিজ করে তখন আমাকে পাঠিয়েছিল ভ্যালিডেশনের জন্য। তো আমি বললাম যে এই হরফগুলো কেন, এটা তো কোনো বাংলা কোনো শব্দ হয় না, বলে থাকলে আপনার সমস্যা কী? তাই বললাম যে আমি লোককে কেন ভুল করার অপশন দেবো, মানে কেন একটা লোক লয়ের নিচে উমাও লিখবে কিংবা উমার নিচে ল লিখবে, ভুল করে হলো। তো বলে যে না আমরা এটা হেভি চাচ্ছি। এটা একটা সমস্যা। তার মানে হচ্ছে কি বাংলার যুক্ত ব্যঞ্জনের যে রেপার্টরি, সেটার উপর ডেফিনেটিভ কোনো রিসার্চ আমাদের কোনো টাইপোগ্রাফারের কাছে নেই। তারা জানে না যে এই যুক্ত হরফটা কেন কিংবা কী শব্দে ব্যবহার হচ্ছে কিংবা কখন ব্যবহার হচ্ছে। কখন ব্যবহার হচ্ছে বলতে পারছে হচ্ছে কয় তয়, এর সাথে অকার বসে রক্ত, আকার বসে বক্তা, রস্য বসে, দীর্ঘ কি বসে কি আমরা জানি না, দীর্ঘিকার বসে কি বসতে পারে, কয় তয় রফলা, বক্ত্রাসব, বক্তৃ, এর বাইরে কোনো শব্দ দেখি না আমি। ফোনটা টাইপোগ্রাফার চিন্তা করে যাচ্ছে নিচে উপরে চন্দ্রবিন্দু নিচে দীর্ঘকার একসাথে বসছে না কেন। আমার কাছে প্রচুর আসে যে চয়ের উপরে চন্দ্রবিন্দু পরে দীর্ঘই, স্যার চন্দ্রবিন্দু আর দীর্ঘ এটা তো ক্ল্যাশ করছে, সরিয়ে দেবো নাকি উপরে দেবো? প্রথম কথা হচ্ছে হরফটা সে বানাচ্ছে কেন? বাংলায় কোনো শব্দ নেই যেটাতে চয়ের উপরে চন্দ্রবিন্দু তারপরে দীর্ঘই আছে। তো যে জিনিসটা নেই সেটার পিছনে সময় নষ্ট করার কারণটা কি? তার মানে রিসার্চের সিরিয়াস রকম অভাব আছে এক্ষেত্রে। এরপরে এলো হচ্ছে গিয়ে যখন টেমপ্লেট পেয়ে গেলাম, ব্যাপার সফটওয়্যারগুলো অ্যাভেলেবল হয়ে গেল, স্পেশালি ফন্ট ল্যাব কিংবা ফন্ট ক্রিয়েটর অ্যাভেলেবল হয়ে গেল, তখন একটা জোয়ার এলো ফন্ট বানানোর ক্ষেত্রে। এইখানে সমস্যাটা হলো হচ্ছে কি ফন্ট বানাচ্ছে কারা? শিল্পীরা, আর্টিস্টরা।
তারা প্রোগ্রামিংটা মোটামুটি আয়ত্ত করছেন কিংবা সফটওয়্যারটা আয়ত্ত করছেন, কিন্তু সমস্যা হচ্ছে কি তারা টাইপোগ্রাফির ইতিহাস জানেন না, হরফের ইতিহাসটা জানেন না, হরফটা কেন বসছে, হরফের চেহারাটা কেন এমন। মানে আমি ধরে নিচ্ছি যে মূর্ধন্য শয় টয়, তো সীসার হরফ যারা বানাতো তারা মূর্ধন্য শয়টা বাঁকাতো, টটা একরকম বাঁকানো ছিল, তারপর এটা মূর্ধন্য শয় ছিল ছোটো। কিন্তু ভারতে 80-র দশকে এবং বাংলাদেশের 90-এর দশকে টেক্সট বুক বোর্ড বলছে না, আমরা এভাবে করবো না, আমরা দন্তস্বর স্ট্রেইট লিখবো, পাশে ট লিখবো। তাহলে যদি এত সোজাই হতো, সে সময় সীসার যারা ডিজাইন করতো তারা কেন বাঁকিয়েছিল, এটা একটা বড় প্রশ্ন। মানে তারা অযথা কিংবা অনর্থক বাঁকিয়েছে বলে আমার মনে হয়নি কোনোদিনই। মানে মন্ড হরফের একটা যুক্তি আছে বলে আমার মনে হয়েছে সবসময়। এখন সেটা কি, সেটা আমি একটা ব্যাপারে আসছি, সেটা হচ্ছে যে ছাপানোর ক্ষেত্রে উনি বলেছেন যে নান্দনিকতা একটা ব্যাপার, বিশাল বড় ব্যাপার নান্দনিকতা। এর চেয়েও বড় ব্যাপার ফন্টটা কাজের কিনা, ফেসটা কাজের কিনা। কাজের কিনা বলতে বোঝাচ্ছি যে ইংরেজিতে ট্রেডিশনালি দু ধরনের হয় চেহারা হয় ফন্টের। একটাকে বলা হয় হচ্ছে গিয়ে সান্স সেরিফ, একটা হচ্ছে সেরিফ। সেরিফ মানে হচ্ছে গিয়ে তার প্রতিটা এন্ডে একটা করে বেলস অ্যান্ড ট্রিঙ্কেটস থাকে আর কি, মাত্রা থাকে, ছোটো ছোটো টানা থাকে। সান্স সেরিফটা হচ্ছে কি স্ট্রেইট, কোনো রকম বেলস অ্যান্ড ট্রিঙ্কেটস নেই। সমস্যা হচ্ছে গিয়ে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যদি 10 পাতা সান্স সেরিফ ফন্টে মানে হেলভেটিকা ফন্টে টেক্সট প্রিন্ট করা হয়, টেক্সট ফন্ট মানে বইয়ের সাইজ, আর টাইমস নিউ রোমান এটাতে যদি করা হয়, তাহলে টাইমস নিউ রোমানটা পড়তে ভালো, টাইমস নিউ রোমান পড়তে ভালো, চোখে আরাম দেয়। অনেক ডিজাইনার দেখেছি যে হেডিং দেয় হচ্ছে গিয়ে সেরিফ ফন্টে, টেক্সট দেয় হচ্ছে সান্স সেরিফ ফন্টে, পুরোপুরি ভুল একটা অ্যাপ্রোচ। টেক্সট হবে হচ্ছে গিয়ে সেরিফ ফন্টে, হেডলাইন হচ্ছে সান্স সেরিফ ফন্টে। বাংলায় সেরিফ সান্স সেরিফ বলে জিনিস নেই। কারণ কী আছে, বাংলায় বলা হচ্ছে মডুলেটেড অ্যান্ড আনমডুলেটেড, মানে যেটার ক্ষেত্রে স্টেম কিংবা তার কার্ভ থিক হচ্ছে এবং থিন হচ্ছে সেটা হচ্ছে মডুলেটেড, যেমন কালপুরুষ। আর যেটাতে স্ট্রেইট যেমন সিয়াম রূপালী, সেটা হচ্ছে কি স্ট্রেইট, আনমডুলেটেড। আনমডুলেটেড টেক্সট পড়া, স্পেশালি লঙ্গার টেক্সট, খুব ঝামেলার, চোখ মাথা ব্যথা বন্ধ করতে পারে। এটা একটা, এই জিনিসগুলো খেয়াল করছে না। আচ্ছা, এরপরে আরেকটা ঝামেলা হলো, এই যখন আর্টিস্টদের হাতে চলে যাচ্ছে, আমি ব্যাপারটা খারাপ ভালো এটা নিয়ে আলোচনাই করছি না, মানে আর্টিস্টদের হাতে যাওয়া হয়তো অনেক ভালো, স্পেশালি প্রোগ্রামারদের তুলনায়। প্রোগ্রামারদের হাতে থাকার চেয়ে আর্টিস্টদের হাতে থাকাটা অনেক ভালো। সমস্যাটা হচ্ছে গিয়ে এদের একটা বড় টেন্ডেন্সি হচ্ছে গিয়ে ডিসপ্লে ফন্ট বানানো। এখানে যে 12টা ফন্ট আছে, 12টা ফন্টের মধ্যে একটা ফন্টে শুধু টেক্সট ফন্ট হিসেবে চালানো যেতে পারে, সেটা হচ্ছে পৌষ। বাকি একটা ফন্টও কিন্তু জুবাইরের সাথে কথা বলেছি, এটা ক্রিটিসিজম মনে না করাই ভালো, ওর মন না খারাপ করাই ভালো, এটা আমি মুখের উপরেই অনেকেই বলেছি। আমার সাথে প্রচুর টাইপ ডিজাইনারদের যোগাযোগ আছে, তারা আসে বুদ্ধি নিতে, আমি মুখের উপর বলে দিই যে দেখো ডিসপ্লে ফন্ট বানানো খুব সহজ, কারণটা হচ্ছে কি খুব কম সময় একটা ফন্ট দাঁড় করিয়ে ফেলতে পারো। যেমন জুবাইরের দ্রোহ, জুবাইর নিজের বউ ইসাই, সে ফন্টটা ডিজাইন করেছিল একদিনে, পুরো একটা ফন্ট 300 গ্লিফ একদিনে ডিজাইন করেছে। একটা স্ট্যান্ডার্ড ফন্টে ইউজুয়ালি বাংলায় মডার্ন এরাতে গ্লিফ সেটে সাধারণত গ্লিফ থাকা উচিত 500-র মতো, সীসার দিনে এটা 850 পর্যন্ত ছিল। যেমন গুটেনবার্গ বাইবেল বলে একটা বাইবেল আছে, এটার নাম নিশ্চিত শুনেছেন। বাইবেলটার সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা ম্যাজারিন বাইবেল বলে কিংবা 42 লাইন বাইবেল বলে। প্রতিটা পাতাতে 42টা হরফ, 42টা লাইন, এই কারণে এটা 42 লাইন বাইবেল। কিন্তু বাইবেলটার আরেকটা উল্লেখযোগ্য দিক আছে, সেটা হচ্ছে কি প্রতিটা ওয়ার্ডের মাঝখানে স্পেস সমান। এবং এটা করতে গিয়ে গুটেনবার্গকে সেই সময় 26টা হরফের জন্য 300টা হরফ ডিজাইন করতে হয়েছিল। মানে আর 4 রকম সাইজের ছিল, যেখানে আটছে না স্পেস, তার মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে, কিন্তু চিকন আর ঢুকিয়ে দিল, স্পেসটা বেড়ে গেল। এই কাজটা তারা করে, এটা হচ্ছে টাইপোগ্রাফির পার্ট। এই কাজটা করতে গেলে প্রচুর সময় লাগে, যার ফলে বাংলাদেশে এবং ভারতে, মানে পশ্চিমবঙ্গে যদি ধরি আমি, যে টেক্সট টাইপ, যেটাকে এখনকার ডিজাইনাররা কোন কারণে প্যারাগ্রাফ টাইপ বলে এটা আমি জানি না, এটা হচ্ছে টেক্সট টাইপ আর একটা হচ্ছে ডিসপ্লে টাইপ। এই টেক্সট টাইপের প্রচণ্ড অভাব বাংলাদেশে, ভারতেও। লায়নোটাইপ বেঙ্গলি কিনতে হয়, সবার কাছে অ্যাভেলেবল না। রূপসী বাংলা ফ্রি মোটামুটি, কালপুরুষ, সুতন্নি, সুলেখা, এর বাইরে আর নেই, যেটাতে আমি বই ছাপতে পারি। যেমন ওরা একটা ফন্ট দেখলাম ফাল্গুন, নেমন্তন্ন দাওয়াতপত্র ছাপানোর জন্য খুব ভালো ফন্ট। হ্যাঁ, কিন্তু আমি পত্রিকা ছাপতে পারবো না, আমি বই ছাপতে পারবো না। বই ছাপতে গেলে অনেক জিনিস খেয়াল করতে হয়। প্রথম যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে টাইপের একটা বড় টাইপ ফেসের একটা বড় জিনিস হচ্ছে কি তার নান্দনিকতা।
এর চেয়ে বড় জিনিস হচ্ছে তার কাজের ব্যাপারটা। কাজের ব্যাপারটা কীভাবে নির্ধারণ করে? যদি আমি এক পাতা 12 পয়েন্টে একটা টাইপ এক ফেসের একটা পাতা ছাপাই, আমি যদি এভাবে ত্যাগচা করে একটু বন্ধ করে দেখি, আমার যদি চোখে কখনো মনে না হয় যে কোনো জায়গায় কালো বেশি কোনো জায়গায় কালো সাদা, তাহলে সেটা খুব ভালো ফন্ট। যদি মনে হয় যে কোনো জায়গায় কালো বেশি, তাহলে সেটা বাজে ফন্ট। কারণ হচ্ছে ফন্টটা সাদা এবং কালোর সমসত্বতা নিশ্চিত করতে পারেনি। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে ইভেননেস অফ কালার, মানে রঙের সমসত্বতা। আমি যে কারণে বললাম যে স্ট্র একসময় টটা বাঁকাতো তার কারণটা হচ্ছে গিয়ে শয়ের নিচ না হলে ফাঁকা দেখাবে। যদি দূর থেকে দেখি কাত করে দেখি, তাহলে মনে হয় যে ওই জায়গাটা একটু ফাঁকা সাদা বেশি। ওটা কাভার আপ করার জন্য তারা টটা বাঁকাতো, এমনি বাঁকাতো না। এখন ডিজাইন পাল্টাতেই পারে। ডিজাইন, একটা হরফের ডিজাইন পুরোপুরি একজন টাইপোগ্রাফারের নিজস্ব স্বাধীনতা। এবং আমি অনেক জায়গায় শুনেছি যে অথেন্টিক বাংলা হরফের রূপ কিংবা স্ট্যান্ডার্ড হরফের রূপের স্ট্যান্ডার্ড হয় না, হরফের রূপের অথেন্টিসিটি হয় না। সেটা আপনার 1692 থেকে শুরু করে এ পর্যন্ত সবগুলো স্বরেও নিয়ে দেখলেই বুঝতে পারবেন যে অসংখ্য স্বরেও এক এক রকম সাইজ, এক এক রকম কাউন্টার, এক এক রকম মাত্রা, এক এক রকম অ্যাক্সেস, কোনোটার কোনো ঠিক ঠিকানা নেই। নিয়মটা হচ্ছে একজন টাইপোগ্রাফার যখন ফন্ট তৈরি করছে, সে প্রতিটা হরফ একইভাবে তৈরি করছে কিনা, প্রতিটা হরফে একই প্রিন্সিপাল অ্যাপ্লাই করছে কিনা। মানে আমি এমনও দেখেছি যে স্বরের যেটা বাম পাশে উড়ে যায়, এটাকে বাংলায় আমি উড়ান বলতে পারি, হয়তো ইংরেজিতে ফিনিয়াল বলে। এই ফিনিয়ালটা তয়ের ক্ষেত্রে মোটা, অয়ের ক্ষেত্রে ছোট, মানে চিকন। তো ওকে জিজ্ঞেস করলাম যে কেন, মানে দ্রুত একই শেপ, তুমি একইভাবে কলমটা চালাচ্ছ কিংবা ব্রাশ চালাচ্ছ, তাহলে এক পাশে মোটা হয়ে গেল কেন হঠাৎ করে? বলো তাহলে তো ডিজাইনে ভুল। মানে এই জিনিসটা আমি কনসিয়াসলি চিন্তা করি না, কিন্তু যখন পড়ি তখন চোখে লাগে। উনি বললেন যে ওই যে বাটারের যে ভদ্রলোক হচ্ছে গিয়ে লয়ার, তার একটা ওয়েব পেজ আছে যে লয়াররা কী করে টাইপোগ্রাফি মেনটেন করতে পারে, সেটা একটা বড় ওয়েবসাইট আছে তার। তো সেখানে আসলে জিনিসটা হচ্ছে গিয়ে যে এত কারুকাজটা এমনভাবে হবে যেটা আমার মনেই হবে না যেখানে কারুকাজ করা আছে। এখানে আমরা আরেকটা ছোটো ভুল করি, সেটা হচ্ছে কি ইদানিং শিশার হরফের দিন এই জিনিসটা হতো না। সেটা হচ্ছে কি আমরা একটা ফন্ট ডিজাইন করছি, ফন্টটা আমরা ডিজাইন করছি যেহেতু ডিজিটালি, ইউনিট হিসাব করে যে 1000 ইউনিটের স্বরে হচ্ছে 600 ইউনিটস বলে আমি একটা হরফ ডিজাইন করছি। একটা শিশার টাইপের সময় স্কেল দিয়ে ম্যাপে দেখা যায় হয়তো হচ্ছে কি 3.4 মিলিমিটারকে মেরুন কিছু একটা নিয়ম টেম আছে। এখন এখানে যে ঝামেলাটা সেটা হচ্ছে যে একই ফেস আমি বড়ও করছি ছোটও করছি। এখন কথা স্ট্যান্ডার্ড আমি যদি ধরি যে একটা 12 পয়েন্ট ফন্টে আমার স্টেম উইডথ হচ্ছে 8, আমি যদি এটাকে 4 পয়েন্টে ছাপে তাহলে স্টেম 9 হয়ে যাওয়ার কথা, মানে দেখা যাওয়ার কথা না। কিংবা আমি যদি এটাকে 38 পয়েন্টে ছাপে তাহলে অনেক মোটা দেখার কথা। তার মানে হচ্ছে গিয়ে যখন বড় হয় কিংবা যখন ছোট হয় তখন ফেসের ডিজাইন চেঞ্জ করা উচিত। শিশার দিলে সে কারণে করতো, সেটা হচ্ছে তারা প্রতিটা ফেসের 3টা ডিজাইন করতো। 1 নম্বর ডিজাইন স্ট্যান্ডার্ড ডিজাইন 10 থেকে 12 পয়েন্ট। এইটাতে সে তার মোটামুটি তার যত গলার গায়কী হাতের কাজ সব সে এটা প্রদর্শন করার চেষ্টা করে যে দেখতে ভালো পড়তে ভালো, এটা করলো। এর নিচে যখন সে যায়, বাংলায় ইউজুয়ালি 8-এর নিচে টাইপফেস ছিল না, ইংরেজিতে 5 পর্যন্ত আছে, নন প্যারেল বলে এটাকে। যদি ওর নিচে যায় তখন সে অনেক কারুকাজ ফেলে দেয়। কারণ হচ্ছে কি যখন ছোটো হরফে আকারে ছাপা হবে কাগজ কালি শুষবে এবং চোখে পড়বে না আমার যে আমি যদি এরকম একটা স্ট্রেট এরকম একটা লাইন টানি এই জায়গাটা তো মোটা মনে হবে স্কোয়ার। তখন করে কি এখানে ইঙ্ক ট্র্যাপিং করে। ইঙ্ক ট্র্যাপিং মানে হচ্ছে কি এবার একটু হালকা করে কেটে দেয় যেন ওই জায়গাটাতে হালকা একটা সাদা ছোঁয়া থাকে এবং ভিজুয়ালি আমার চোখে না পড়ে যে ওই জায়গাটা কালো। তো এটা 8 পয়েন্টে ধরা পড়বে না। সো 8 পয়েন্টে ইঙ্ক ট্র্যাপিংটা করেই না তারা। সো 8 পয়েন্টের নিচে একটা টাইপ ফুটনোটের জন্য ইউজুয়ালি বইয়ের ক্ষেত্রে 10-12 পয়েন্ট, আর 14 পয়েন্ট থেকে উপরে সেটাতে সে যত কারুকাজ পারে যা জানে জীবনে সেটা এখন দেখায় যেন স্পষ্ট দেখা যায়। কারণ হচ্ছে যখন আমি বড় পয়েন্টে পড়ি 72 পয়েন্টে পড়ি, 72 পয়েন্ট মানে 1 ইঞ্চি এক একটা হরফ, তখন আমার চোখে ওর স্বরেও থেকে ক আরেকটু দূরে সরতো কিংবা আরেকটু কাছে আসতো, এটা আমার চোখেই পড়বে না। কারণ হচ্ছে এত বড় বড় অক্ষর। ছোটো হরফে এটা আমার চোখে পড়বে, ছোটো হরফে চোখে লাগবে। যেমন আমি একটা উদাহরণ দিই এমনি, সেটা হচ্ছে কি আমি যদি দন্তন লিখি তো দন্তনের আমরা ইউজুয়ালি জানি যে ডিজিটাল টাইপফেসে যেটা হয় সেটা হচ্ছে দুপাশে স্পেস থাকে একটা, এটাকে বলে সাইড বেয়ারিং, লেফট সাইড বেয়ারিং অ্যান্ড রাইট সাইড বেয়ারিং। কারণ লেফট সাইড বেয়ারিংয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে কি আমি যদি 9-এর ক্ষেত্রে একটা লেফট সাইড বেয়ারিং স্ট্যান্ডার্ড দিলাম, 9-এর ক্ষেত্রে লেফট সাইড বেয়ারিং কম হওয়ার কথা। কারণটা হচ্ছে কি ইউজুয়ালি একটা গোল্লা শুধু বেরিয়ে আছে, উপরের যে ফাঁকা
সো এর পাশে লেফট সাইড বেয়ারিং খুব কম হওয়ার কথা আইনত। এখন একার যদি লিখি তাহলে হয়তো ঠিক দেখায় যে একারটা যদি এরকম প্যাচানোর মাঝখানে ফাঁকা আছে, ওর কাউন্টারটা বড়, সো দুটো মিলে ম্যাচ করে যায়, ফাইন, 9 একার খুব ভালো। কিন্তু যখনই আকারের পর 9 লিখি, আকার যেহেতু স্ট্রেট লাইন, টাইপোগ্রাফির নিয়মে হচ্ছে কি যখন দুটো স্ট্রেট লাইন থাকবে তার মাঝখানে স্পেস সবচেয়ে বেশি হবে, তার সাইড বেয়ারিং সবচেয়ে বড় হতে হবে, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস, নাহলে চোখে লাগে। যখনই আকারের পরে দন্তন বসবে তখন মনে হবে দন্তনের গোলাটা এই আকারকে ধাক্কা মারছে। এটা হ্যান্ডেল করবে কী করে, সেটা হচ্ছে টাইপোগ্রাফারের চ্যালেঞ্জ, এবং সেটা হচ্ছে টেক্সট টাইপের চ্যালেঞ্জ। এই জন্য একটা টেক্সট টাইপ তৈরি করতে বছরের পর বছর লেগে যাওয়ার কথা। আমি জুবাইরকে সেদিন বলছিলাম যে হেরমান সাব বলে এক ডিজাইনার আছেন, জার্মান ডিজাইনার, তো তার একটা খুব শুরুর দিকে একটা ফন্ট ছিল জ্যাপ চান্সারি, তারপরে সে একটা ফন্ট তৈরি করেন সাফিনো বলে একটা ফন্ট তৈরি করেন, সাফিনো 1, 2, 3 করে সে 12টা ফন্টের একটা মিক্স করেছে। এটা সে প্রায় 15 না 16 বছর ধরে ডিজাইন করেছে। একটা ডিসপ্লে ফন্ট সে ডিজাইন করেছে 16 বছর ধরে, প্রতিদিন চেঞ্জ করছে একটু একটু করে। টেক্সট টাইপের এই প্রবলেমটা হচ্ছে কি টেক্সট টাইপ রেগুলার আপডেট করতে হয়, রেগুলার চেঞ্জ করতে হয়। এটা যদি চেঞ্জ না করা যায়, পারফেকশনের দিকে না যাওয়া যায়, দুটো হরফের মাঝখানে স্পেস কতখানি থাকবে, কতখানি থাকা উচিত, থাকলে আমার চোখে আরাম হয়, না থাকলে আমার মাথা ব্যথা করে, এটা বুঝতে পারাটা জরুরি। সেই জন্য আমি আশা করব যারা এখন ডিজিটাল টাইপ বানাচ্ছেন তারা একটু টেক্সট টাইপের দিকে মনোযোগ দেয়। আমাদের টেক্সট টাইপের খুব অভাব। যেমন ইংরেজিতে সিসার হরফে ইংরেজিতে টাইপ ফেস ছিল প্রায় 1000 খানেকের উপরে, বাংলায় আমি খুঁজেও 50টা বেশি বের করতে পারিনি। ইদানিং একটু বেড়েছে, কিন্তু সবগুলোই হচ্ছে গিয়ে হ্যাঁ না, সিসার টাইপের সে সময় পারতাম হচ্ছে কি কবিতার বইয়ের হেডলাইন দিতে পারতাম, বিয়ের কার্ড করতে পারতাম, মানপত্র ছাপাতে পারতাম, সেটা পারতাম, কিন্তু এখন তো সেটাও পারছি না। মানে এই জিনিসটা করাটা খুব জরুরি আমার, যে টেক্সট টাইপটা ডেভেলপমেন্টের দিকে যতজন, যেমন আমি এমনি আরেকটা জিনিস এমনি বলাটা হয়তো উচিত না, যেমন আমি লিপি ঘরের অ্যাডভাইসার, আমি ওদেরকে প্রায় সবসময় ওদের যখন দেখা হয় কিংবা কথা আমার সাথে সবসময় বলি যে লং টার্ম টেক্সট টাইপ প্রজেক্ট হাতে না। আমার ডিসপ্লে ফন্ট ফাইন, এটা আমি বুঝি কেন তারা করে, কিন্তু আমার টেক্সট টাইপ প্রয়োজন, সেটা খুব জরুরি। আর আমি অনেকক্ষণ বেশি সময় নিয়ে নিচ্ছি, আর দুটো জিনিস বলে আমি ছেড়ে দেবো। এক নম্বর হচ্ছে কি, আমাদের যে সিসার সময় প্রায় 50-60টা ফেস ছিল, সেই ফেসগুলো যখন ফন্টগুলো বন্ধ হয়ে গেল, লেটার প্রেস টেকনোলজিটা উঠে গেল, হ্যান্ড কম্পোজিশন টেকনোলজিটা উঠে গেল, তখন আমরা কেউ এগুলো সংরক্ষণ করলাম না। আমাদের কারো কাছে কোনো রকম ক্যাটালগ, প্রিন্ট কিংবা সিসার টাইপ নেই যেখানে আমরা রিক্রিয়েট করে এখন ডিজিটালি ফন্টগুলো রিক্রিয়েট করতে পারি। এটা একটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। যেমন সবচেয়ে ভালো ফন্ট সেই সময় ফেস যেটা ছিল টাইপ ফেস সিসার টাইপের, আমার হচ্ছে বেঙ্গলি বলে একটা ফন্ট ছিল, যেটার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে পাইকা বেঙ্গলি, যেটা এখনকার অনেক টাইপ ডিজাইনাররা পিকা বলে, আমি অনেকের মুখেই শুনেছি পাইকা বেঙ্গলি। পাইকা মানে 12 পয়েন্ট। আর এই বেঙ্গলি ফন্টটা এটা বেসিক্যালি ফিগিন্স পাইকার উত্তরসূরি। ফিগিন্স 1668 সালে ফন্টটা বানিয়েছিল, ওখান থেকে পরিবর্তিত হতে 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 এটা এখন সে বেঙ্গলি বলে একটা জিনিস তৈরি হচ্ছে, সেটা খুব ভালো ফন্ট। এই ফন্টটার হুবহু নকল ডিজিটাল এখনও পর্যন্ত দেখিনি চোখে। রবি ঠাকুর একবার একটা ফন্ট বানিয়ে, রবি ঠাকুরের হাতের লেখার একটা ফন্ট ছিল, সিসার হরফেই ছিল, নাম হচ্ছে রবীন্দ্র। এটা মোস্তফা জাফর শুরুর দিকে করেছিলেন রবীন্দ্র বলে, কিন্তু পরে বাদ দিয়ে দেন। এই ফন্টটা ডিজাইন করা পরিতোষ সেনের, মোস্ট প্রবাবলি পরিতোষ সেন 1962 সালের ফরাসি সরকারের একটা বৃত্তি নিয়ে যান, প্যারিসে যান, এবং এই ফন্টটা ডিজাইন করেন বলে আমার মনে হয়। তো পরিতোষ সেন মারা যান 2008 সালে অক্টোবরে। তো তার মারা যাওয়ার 15 দিন আগে আমি তার টিমের খোঁজ পাই, তো তার টিমকে আমি জানাই যে আচ্ছা এই যে ফন্টটা রবীন্দ্র সিসা হরফে ছিল, এটা কি পরিতোষ সেনের ডিজাইন করে, আপনি কনফার্ম করতে পারবেন? তো ওরা আমাকে বললো যে না, আমরাও ঠিক জানি না, তো ওনাকে জিজ্ঞেস করে আপনাকে জানাবো। তার 7 দিন পরে উনি মারা গেছেন। আমার এটা কোনোদিন জানা হয়নি যে এটা পরিতোষ সেনের আসলেই কিনা, আমি এটা কোনোদিন জানা হয়নি। তো এই হচ্ছে কি ব্যাপার। আর কতগুলো জিনিস হচ্ছে, দুটো জিনিস আমার এ তো গেল আমার বলার। এর বাইরে যা আছে সেটা হচ্ছে যে টাইপোগ্রাফি অ্যান্ড ক্যালিগ্রাফি অ্যান্ড টাইপ ফেস লোকজন গুলিয়ে ফেলে। ক্যালিগ্রাফি ইজ এনিথিং দ্যাট লুকস বিউটিফুল ইজ ক্যালিগ্রাফি। মানে খারাপ ক্যালিগ্রাফি হতে পারে, সেটা অন্য জিনিস, কিন্তু টাইপোগ্রাফি হচ্ছে বিশাল জিনিস। মানে একটা হরফের পরে কতখানি ফাঁকা থাকবে, উপরে কতখানি জায়গা থাকবে। যেমন সোনার বাংলা বলে একটা ফন্ট ছিল, মোনোটাইপ কর্পোরেশন বের করেছিল, ফন্টটা খারাপ না, দেখতে ভালোই, কিন্তু লেডিং নেয় হচ্ছে কি 210%। মানে 12 পয়েন্টের ক্ষেত্রে লেডিং 210% নেয়। ইউজুয়ালি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে গিয়ে টাইপ ফেসের 120 থেকে 130%-এর উপরে লেডিং নেওয়ার কথা না। যেমন মৈনাক সিগনেচার খুব ভালো ফন্ট, খুব দাম করেছে, সারাও ফেলেছে ওই চিঠি.মি অ্যাপটার কারণে। ফন্টের সমস্যা হচ্ছে গিয়ে ওটা ভ্যারিং নেয়, লেডিং নেয়, মানে কখনো 170
100% নিচ্ছে, কখনো 160% নিচ্ছে, কখনো 150% নিচ্ছে, বিভিন্ন লাইনের বিভিন্ন রকম। সো এই জিনিসগুলো খেয়াল রাখা হচ্ছে টাইপোগ্রাফারদের জন্য খুব জরুরি। এটা একটা যে টাইপোগ্রাফি আর টাইপফেস গুলিয়ে ফেলে। আচ্ছা, টাইপফেস আর ফন্ট, এখানে আরেকটা জিনিস বলে নিই, কেন জানি না বাংলাদেশে এবং ভারতেও দেখেছি আমি প্রচুর লোক ফন্টকে, আমি সরকারি দরপত্র দেখেছি, সরকার নির্দেশ দিয়েছে আপনাকে এই ফ্রন্ট বানানোর জন্য দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। এই জিনিস আমি নিজেও দেখেছি, একটা কাগজে ছাপানো, সরকারি কাগজ, এই যে সরকারি লোক বসে আছে, তাদেরই প্রজেক্ট এটা বেসিক্যালি। আচ্ছা, সে ফন্ট, ব্রিটিশ ন্যাশনাল ফাউন্ড, FOUNT, আমেরিকান ন্যাশনাল ফন্ট। ফন্ট এবং টাইপফেস দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে গিয়ে টাইপফেস ইজ দ্য চেহারা, একটা অক্ষর দেখতে কেমন, তার সাথে আর কোনো কিছু অ্যাসোসিয়েটেড না। সো সীসা হরফে যখন আমরা কথা বলি, সো ইটস বেঙ্গলি টাইপফেস, অনির্বাণ টাইপফেস, অভিনন্দন টাইপফেস, সুভদ্রা টাইপফেস, রূপসী বাংলা টাইপফেস, রূপশ্রী টাইপফেস। তার মানে হচ্ছে কি ওর ছাদটা, ওর যত ধরনের আকার আছে, যত ধরনের ভ্যারিয়েশন আছে, প্রতিটা ছাদ একই, সেটাকে আমরা বলি টাইপফেস। ফন্ট হচ্ছে গিয়ে টাইপফেস সাথে তার ওয়েট, তার সাইজ, মানে টাইমস নিউ রোমান রেগুলার 12 পয়েন্ট, এটা হচ্ছে একটা ফন্ট। কিন্তু টাইমস নিউ রোমান এটা হচ্ছে ফেস। টাইমস নিউ রোমান বোল্ড 12 পয়েন্ট, এটা একটা ফন্ট। টাইমস নিউ রোমানটার ফেস, সেটা 6 পয়েন্টও একই জিনিস, 72 পয়েন্টও একই জিনিস। এই জিনিসগুলো মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রচুর টাইপোগ্রাফির এবং ফন্ট ডিজাইনের প্রতি আগ্রহ জন্মাচ্ছে লোকের, কিন্তু লোকজন হরফের ইতিহাসটা পড়ছে না, হরফের জানছে না। মানে আমার কাছে অদ্ভুত সব জিনিস আসে, স্যার রস্যকটা এভাবে দিলাম, এটাকে ঠিক আছে, এটা উপরে বসে না পিছনে বসবে, তার মানে হচ্ছে সে দেখছে না, সে জানে যে রস্যকর নিচে বসে, নিচে বসিয়ে দিলেই হলো। দর্শনার নিচে রস্য বসলে কী হবে, বলে যে ফোঁটাটা এ পাশে দেবো না এ পাশে দেবো, রস্যকর তো খুব ঝামেলা। এখন মজার ঘটনা হচ্ছে বাংলায় শব্দ হয়েছে হাতে গোনা, ঝাড়ু, খুব প্রচলিত শব্দ ঝাড়ু, সেটা লাগে। এখন সীসার টাইপে কী ছিল, সীসার টাইপে দর্শনরা রস্য আলাদা অক্ষর ছিল না, রস্যকরটা আলাদা বস্তু, তারপরে ওখানে ফাঁকা ছিল। এখন এই ডিসিশনটা কোন দিকে রাখবে, জোড়া রাখবে কি না, এই ডিসিশন টাইপোগ্রাফি নিতেই পারে তার নিজের মতো করে, এটা তার ব্যক্তিগত ইচ্ছা। লোকে গ্রহণ করবেন সেটা লোকের ইচ্ছা, বাট এটা তার ইচ্ছা। টাইপোগ্রাফি যারা টাইপোগ্রাফার কিংবা ফন্ট ডিজাইন করছেন, তারা ফন্ট ডিজাইনে আরও একটু টাইপোগ্রাফির ব্যাপারটা চিন্তা করবেন, নান্দনিকতা চিন্তা করবেন, সেটা তো কম নেই, কাজের কি না সেটা চিন্তা করবেন, না হলে হবে না। আমার এটুকুই বলার ছিল। আচ্ছা, মাইকটাকে শিফট করার আগে আমি শুরুতেই বলেছিলাম আমার আরেকটি জায়গায় মিটিং আছে, বনানী যেতে হবে। তো আমি প্রোগ্রামটা আশা করি রেকর্ডেড থাকবে, আমি চাইলে পরে কে কে বললো শুনতে পারবো আশা করি। মাকসুদ ভাই, খুবই সরি আপনি যেতে হচ্ছে, থ্যাংক ইউ।